জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সিভিল ডিপার্টমেন্ট ভাই বোনেরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের শায়ান জবকর রংপুরে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের অর্থাৎ সিভিল ডিপার্টমেন্টের এমসিকিউ যে অ্যানালাইসিস ব্যাচ, সেই বিষয়টা নিয়ে আমি মূলত হাজির হয়েছি। সো দ্রুত আমরা সবাই জয়েন দিয়ে দেই এবং কে কোথা থেকে জয়েন হচ্ছি এটা আমরা একটু জানাবো ইনশাল্লাহ। দ্রুত আমরা সবাই জয়েন দিয়ে দেই এবং কে কোথা থেকে জয়েন হচ্ছে এই বিষয়টা আমরা একটু কনফার্ম করবো ইনশাল্লাহ। দ্রুত আমরা অল্প সময়ে আমাদের আজকে আমাদের যে শুভ উদ্বোধন যেটা আমরা করতে যাচ্ছি, যে এমসিকিউ অ্যানালাইসিস বেসে শুধুমাত্র সিভিল ডিপার্টমেন্টের জন্য এমসিকিউ অ্যানালাইসিস বেসের আমরা আজকে শুভ উদ্বোধন করব এবং সেই শুভ উদ্বোধন উপলক্ষে অবশ্যই আমাদের কিছু ফাংশন চালু থাকবে। গাজীপুর থেকে জয়েন হয়েছি। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা সবাই একটু দ্রুত জয়েন দিয়ে দিই এবং যাদের পক্ষে সম্ভব হয় আমরা শেয়ার করে দিই। আর আজকে আমাদের কিন্তু একটা কমিটমেন্ট আছে, আমরা আজকে সেটা পুরো করবো ইনশাল্লাহ, যে আমরা এই লাইভ থেকে 10 জনকে আমরা গিফট দিব। সো এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা ডিটেলস জানাবো আর কি। তো ক্লাসও চলবে এবং আমাদের ক্লাসের মধ্যে কিন্তু গিফটের প্রক্রিয়াটাও চলবে ইনশাল্লাহ। দ্রুত আমরা সবাই জয়েন দিয়ে দিই। সাউন্ড গাজীপুর থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন জয়েন দিয়েছেন। সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবেন। সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবেন। জাস্ট সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবেন। আমরা একটু সময় নিব, অল্প সময়ের মধ্যে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। দ্রুত সবাই আমরা জয়েন দিই। আজকে আমাদের কিন্তু ক্লাসও হবে, আমরা কিভাবে ক্লাস নিব বা ক্লাসের মধ্যে কি থাকবে, কিভাবে ক্লাস হবে, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কুষ্টিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন হয়েছেন। ওকে, সাউন্ড এবং বোর্ড ওকে, সাউন্ড ক্লিয়ার আছে স্যার। হ্যাঁ ওকে, ধন্যবাদ সবাইকে। আপনি যদি এই কোর্সের ডিটেলস জানতে চান অবশ্যই কিন্তু আপনাকে আমাদের সাথে থাকতে হবে আর কি। হ্যাঁ, আমাদের সাথে অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। তা না হলে আপনি কিন্তু ডিটেলসটা জানতে পারবেন না। ঠিক আছে, তাহলে ডিটেলসটা জানতে পারবেন না। এই জন্য আমরা বলবো যে প্রথম থেকে আমাদের সাথে থাকলে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হবে, তখন আপনি প্রপারলি একটা ডিসিশন নিতে পারবেন। যেটা আমরা বারবার বলতে যাচ্ছি আপনাকে, যে মূলত এই ক্লাসগুলো করতে গেলে আপনাকে আগে পুরো প্রসেসটা জানা দরকার, তারপরে এটার সাথে ইনক্লুড হওয়া দরকার। পুরো প্রসেস যখন আপনি জানবেন না, তখন আপনার কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া বা এই কোর্সটা নেওয়া আপনার জন্য ক্ষতিকর হবে আর কি। মুস্তাকিম বিল্লাহ ভাই আমাদের সাথে আছে সাভার থেকে, ধন্যবাদ আপনাকে ভাই। আমরা এখন দেখেন, আমরা আজকে প্রথমে একটু কিছু কথা বলি বা আমরা কিছু স্লাইড দেখাই, যে আমরা ক্লাস করাবো, দেন ফাঁকে ফাঁকে আমাদের যে গিফটের যে বিষয়টা আছে আমরা সেটাও বলবো এবং এই অনলাইন কোর্সের যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটাও কিন্তু আমরা জানাবো আপনাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমাদের এই ব্যাচটা যেটা আমরা শুভ উদ্বোধন করতেছি, সিভিল ডিপার্টমেন্টের এমসিকিউ অ্যানালাইসিস ব্যাচ, এই শুভ উদ্বোধন আমরা এখানে ঘোষণা করতেছি। এই ব্যাচটাতে আমাদের আপনাদের জন্য আমরা কি কি নিয়ে আসছি বা কি কি থাকতেছে সবগুলো বিষয় কিন্তু আপনি এখানে আমাদের জানতে পারবেন আর কি। যে গতানুগতিক ধারার বাহিরে ডিপার্টমেন্ট প্রশ্ন হওয়া থেকে আপনি খুব চিন্তিত। আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি যে শুধুমাত্র গদ বাঁধা কিছু এমসিকিউ পড়ে আমরা পরীক্ষা দিচ্ছি, এতে করে কিন্তু আমাদের হ্যাসেল পয়দা হচ্ছে। সো গদ বাঁধা এমসিকিউ থেকেও আপনার কিছু বের হয়ে আসতে হবে, এটা একটা বিষয়। যে গদ বাঁধা এমসিকিউ থেকে বের হওয়ার জন্য আমরা এরপরে দেখেন যে আপনি কি ভাবছেন যে কিভাবে পড়বেন বা কি পড়বেন, কিভাবে পড়বেন আর কোথা থেকে পড়বেন, সেটা সলিউশন নিয়ে কিন্তু আমরা মূলত হাজির হয়েছি। আমরা সেটাই আপনাকে দেখাবো যে বাজারে এত এত ডিপার্টমেন্ট বই পড়েও কিন্তু আপনি কি পরীক্ষার প্রশ্ন কমন নেই
বাজারে গতানুগতিক যে বইগুলো আমাদের আছে অবশ্যই সেগুলো বই, এবং এগুলো ম্যাক্সিমাম বই কি কপি পেস্ট করা, অবশ্যই কপি পেস্ট করা বই হবে। কারণ এমসিকিউ কেউ কেউ বানাইবে বলেন, সে কি মাটির তল থেকে কোথা থেকে এমসিকিউ বানাই কি বইয়ের মধ্যে দিবে? কখনোই দিবে না। অনেকে হয়তো মেইন বইগুলো রিসার্চ করে কিছু এমসিকিউ অ্যাড করছে। সো চাকরির পরীক্ষায় আনকমন যেগুলো আসতেছে, আনকমন বলতে কি বলেন? আনকমন বলতে হচ্ছে যে প্রশ্নগুলো আসতেছে এগুলো না আমাদের পলিটেকনিকের যে বইগুলো আছে এগুলো ভিতর থেকেই প্রশ্নগুলো আসতেছে, জাস্ট হয়তো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসতেছে, কিন্তু এগুলো না আমাদের বইয়ের বাহিরে কিন্তু না। বেসিক টাইপের যদি বলি সেই টাইপের গুলো হইতে পারে যে ঘুরিয়ে ফিরিয়ে মেইন বই থেকে আমাদের ভিতর থেকে প্রশ্নগুলো দিচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে ডিপার্টমেন্টের বেসিক ক্লিয়ার না থাকায় আপনি কি এই পিএসসির বাসের পরীক্ষায় বাদ পড়ে যাচ্ছেন। শুধুমাত্র এখানে বিপিএসসি বললে কিন্তু আমাদের হবে না, এটা আমাদের আরো অনেকগুলো পরীক্ষা আছে, সবগুলো পরীক্ষায় আমাদের কিন্তু এটা মেনে নিতে হবে। যারা এখনো শেয়ার করে তাই দ্রুত ভিডিওটা একটু শেয়ার করে দেন, দ্রুত ভিডিওটা আমরা একটু শেয়ার করে দিই। যারা এখন আমরা শেয়ার করি নাই দ্রুত ভিডিওটা আমরা শেয়ার করে দিই, দ্রুত ভিডিওটা আমরা একটু শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত ভিডিওটা আমরা একটু শেয়ার করে দেই, দ্রুত ভিডিওটা একটু শেয়ার করে দেই। যাদের পক্ষে শেয়ার করতে কোনো সমস্যা নাই দ্রুত শেয়ার করে আপনারা একটু ডান দিয়ে দেন, শেয়ার করে আপনারা একটু ডান দিয়ে দেন। ঠিক আছে, দেখেন আমরা আপনাকে বলেছি যে থামুন বা স্টপ, চিন্তাকে দূরে রাখুন। বর্তমান সরকার চাকরি পরীক্ষায় টিকতে হলে আগে বেসিক ক্লিয়ার করতে হবে, যেটা অনেকে আমাদের ইইডি পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে বলতেছেন যে ভাই আমরা এখন এমসিকিউ কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো। ঠিক আছে, সো আপনাদের রেসপেক্টেই কিন্তু এই উদ্যোগ নেওয়া, যেটা আমাদের একটা টিম ওয়াইজ আমরা কিন্তু কাজ করতেছি। ঠিক আছে, এটা কিন্তু আমি একা না, কারণ এমসিকিউ একা কাজ করা মানে ভুলে ভরা থাকবে। এজন্য আমরা এটা আমাদের একটা সিভিলের স্পেশালি একটা টিম আছে, সেই টিম দিয়ে আমরা এই কাজটা করতেছি। আপনার এই সকল সমস্যার সমাধান নিয়ে আমরা ক্লাসটা আয়োজন করতে যাচ্ছি। সেই ক্লাসটা হচ্ছে আমাদের দেখেন যে সায়ন চক্রের রংপুর। এখানে দেখেন আমি প্রথম এই কারণে বলছি, আমরা কিন্তু এর আগে একটা এমসিকিউ ব্যাচ করছিলাম কোনো একটা পরীক্ষার আগে, সেটা আমরা তাদের করাই দিছি ওইখানে। এটা সো এমসিকিউ নিয়ে ব্যাচ বা পড়তে হয় এটা কিন্তু আমি নিজেও জানি না, তারপরে এখন যেহেতু গতানুগতিক প্রশ্নের বাইরে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটু দেখব যে মূলত আমাদের এই এমসিকিউ গুলোতে কি কি থাকতে পারে, কি ধরনের ডিফারেন্স থাকতে পারে। তা আপনি যে এমসিকিউ পড়তেছেন কি পড়তেছেন বলেন তো? যে বই পাচ্ছেন বাজারের যে বই পাচ্ছেন সেটাই কিন্তু আপনি পড়তেছেন, এর বাইরে কি আপনি স্টাডি করতেছেন না। সো বইয়ের বাইরেও বা পলিটেকনিকের মেইন বইগুলো কিন্তু পড়া দরকার। আমাদের দেখেন সিভিল ডিপার্টমেন্টের এমসিকিউ অ্যানালাইসিস বেসে অনলাইন ক্লাসের বৈশিষ্ট্য। আমরা এখন আমাদের ক্লাসের বিষয়গুলো একটু আগে আপনাদেরকে জানাবো। ঠিক আছে, ক্লাসের বিষয়গুলো আমরা একটু জানাবো, তারপরে আমরা হচ্ছে শেয়ার দেন, সবাই একটু আমরা শেয়ার করে দেই। হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারা প্রতিষ্ঠিত তারাই তো শেয়ার করবে, বাইরের যারা গেস্ট ওরা তো কখনো শেয়ার করবে না, তাই না? যারা গেস্ট থাকবে গেস্ট তো শেয়ার করবে না, গেস্ট শুধু আসবে আর যাবে। বাকি যারা পরিচিত আমরা আছি শেয়ার করে দেয়। দেখেন আমাদের এই এমসিকিউ অ্যানালাইসিস ব্যাচের মধ্যে আমরা সম্পূর্ণ বেসিক সহকারে ডিপার্টমেন্টের প্রতিটি এমসিকিউ টাইপ প্রশ্ন নির্ভুল ব্যাখ্যা সহ আমরা ক্লাস করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যে ব্যাখ্যাগুলো আমরা দিব নির্ভুল থাকবে, প্রতিটা ব্যাখ্যা মানে হচ্ছে এক একটা আমার এমসিকিউ, শুধু একটা প্রশ্ন মানে একটা এমসিকিউ না, সেই প্রশ্নের সাথে যতগুলো ব্যাখ্যা থাকবে ওই ব্যাখ্যাগুলো আবার আর একটা এমসিকিউ। ঠিক আছে, ডিপ্লোমার মূল বই থেকে সকল প্রশ্ন ও ব্যাখ্যা সাজানো হয়েছে, এবং অবশ্যই প্রত্যেকটা বই ঘেটে ঘেটে আমাদের যে টিম আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে এটার পিছনে। সো টিম এটাতে খুবই এফোর্ট দিচ্ছে ইনশাআল্লাহ। সো আমরা আশা করি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ডিপার্টমেন্টের সূত্রে অ্যানালাইসিস থাকবে আমাদের, এরপর হচ্ছে এসিআই কোড এবং বিএনপিসি কোড 2020, বিএনপিসি কিন্তু 2006 আছে। এর আলোকে এমসিকিউ প্রশ্নগুলো আমাদের সাজানো হয়েছে। আমরা যদি এখানে কলম নিতে চাই, ওকে, এটা হচ্ছে 3 নম্বর যে ডিপার্টমেন্টের সূত্রগুলো আমরা এইভাবে দিয়েছি। এরপর দেখেন নির্ভুল ব্যাখ্যা সহ বিপিএসসি ও অন্যান্য প্রতিযোগিতামূলক প্রশ্নের বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধান করা আছে। ঠিক আছে, এরপর দেখেন আমরা এখানে আপনাদের জন্য কি কি প্রোভাইড করব আরো বিস্তারিত আছে। প্রতিটি ক্লাস শেষে লেকচার শীট প্রদান এবং বিষয়ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা থাকবে। এটা ডিটেইলস আমরা এখন দিচ্ছি আপনাকে। দেখেন এটা ডিটেইলসে আমরা এখন চলে আসছি। যারা এখনো শেয়ার করে নাই দ্রুত আমরা শেয়ার করে দেই, এখন আজকের ক্লাসে সবারই কোশ্চেন একটা আছে যে ভাই কোর্স ফি কত, কি করাবেন, কিভাবে করাবেন, এইগুলোর উত্তর কিন্তু আপনি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন। এখন আমি যদি আপনাকে বলি, দেখেন আমরা প্রথম যে আমরা পয়েন্টটা রেখেছি মোট 26টি প্লাস ক্লাস হবে।
আমরা জানি আমাদের পলিটেকনিকের না, আমাদের জবের ক্ষেত্রে যে পড়াশোনা সেই ক্ষেত্রে 13টা সাবজেক্টকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। সো 13টা সাবজেক্টেরই ধরেন যে 26টা প্লাস ক্লাস আমরা প্রোভাইড করব। প্রত্যেকটা সাবজেক্টের বলা আছে যদিও যে প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে ক্লাস হবে আমাদের, পার্ট 1 এবং পার্ট 2 করে। মোট পরীক্ষা হবে আমাদের এখানে দেখেন 21টা পরীক্ষা হবে। কয়টা পরীক্ষা হবে? 21টা পরীক্ষা। আমরা কি পরীক্ষা নেব? এগুলো এমসিকিউ টাইপ পরীক্ষা নেব। এবং 13টা সাবজেক্টের জন্য 13টা সাবজেক্টই, যে সাবজেক্টটা শেষ হয়ে যাবে ওই সাবজেক্টটার উপরে আমাদের রেভিলার মাধ্যমে একটা পরীক্ষা হবে। রেভিলার মাধ্যমে আমরা পরীক্ষা নেব। তারপর দেখেন ইংলিশ এমসিকিউ, আমরা জানি যে এমইএস এ ইংলিশ হয়, বিএনবিতে ইংলিশ হয়, বিভিন্ন পরীক্ষায় ইংলিশ থাকে। সেক্ষেত্রে এমসিকিউ আমরা 5টা পরীক্ষা নিব এবং ফুল মডেল, এই ফুল মডেলগুলো আমরা ইংলিশ ভার্সনও নিব একটা, আবার হচ্ছে বাংলা ভার্সনও নিব হচ্ছে 2টা। অর্থাৎ ফুল মডেল আমরা এখানে আপনার 3টা ফুল মডেল কিন্তু আমরা নিব। সো এখানে পরীক্ষা দিলেই বা আপনার কোর্সটা কমপ্লিট করে যখন প্রতিটা সাবজেক্ট আপনি রিভিশন দিয়ে পরীক্ষা দিতে পারবেন তখন আপনার ডিপার্টমেন্টের একটা ভিত্তি দাঁড়ায় যাবে। এরপরে দেখেন এই কোর্সে কি কি পাবেন। আমরা যে ক্লাসটা নিব সেই প্রেজেন্টেশন বা ক্লাসের যে পিডিএফ থাকবে সেই পিডিএফটা আমরা আপনাকে দিয়ে দিব। এরপরে বাংলা ইংলিশ মিক্সড এমসিকিউর একটা পিডিএফ আমরা দিব, যেটা আমরা রেডি করতেছি। এরপরে শুধুমাত্র ইংলিশের একটা পিডিএফ দিব আমরা, প্রত্যেকটা সাবজেক্টের ইংলিশের এমসিকিউ সাজেশন সেটা পাবেন। আর এইটা হচ্ছে ভিডিও ক্লাসগুলো, আমাদের যে ক্লাসগুলো হবে সবগুলো রেকর্ড ক্লাসগুলো আপনি পার্মানেন্টলি আমাদের যে মেইন পেইড গ্রুপ থাকবে সেইখানে পাবেন। ভালো করে বুঝে নিয়েন যেন পরে আর কোশ্চেন করতে না হয়। আমি কিন্তু এর জন্য ব্রিফ দিয়ে দিচ্ছি এখানে। ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দিন, যাদের শেয়ার করতে সমস্যা তাদের শেয়ার করার দরকার নেই। ওকে, এরপর দেখেন মেইন সাবজেক্টের আলোকে সকল ক্লাস আমি নেব ইনশাআল্লাহ স্মার্ট বোর্ডে, এবং প্রতিটা সাবজেক্টে 2টা করে আমরা ক্লাস নেব। প্রত্যেকটা সাবজেক্টে 2টা, যে ফাউন্ডেশনে একটা লাগে একটা, কোনোটা যদি 3টা লাগে 3টা, কিন্তু মেইন বেসিক্যালি আমাদের থিম আমরা যেটা সাজাইছি যে 2টা করে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। এরপর আসেন সকলের একটাই কথা যে ভাই এটা কত টাকা রাখবেন, কোর্স ফি কত রাখবেন। আপনি এটা চিন্তা করেন যে আমাদের 26টা ক্লাস হবে, 21টা পরীক্ষা হবে, সবগুলো রেভিলের মাধ্যমে কিন্তু হবে, অনলাইন রেভিলের মাধ্যমে এই পরীক্ষাগুলো হবে। পার্ট পার্ট পরীক্ষা হবে, ইংলিশের পরীক্ষা হবে, বাংলার পরীক্ষা হবে, ফুল মডেল হবে। সো অনেকগুলো পরীক্ষা প্লাস হচ্ছে ক্লাস। এবং ইংলিশের এমসিকিউ আমাদের যে হ্যান্ডনোট তৈরি হচ্ছে সেই হ্যান্ডনোটের পিডিএফ আপনি এখানে পেয়ে যাবেন। সো এই পিডিএফ গুলো পাবেন, পরীক্ষা হবে, ক্লাস হবে। এই জন্য আমাদের যে টিম আছে, টিমদের পরামর্শ সাপেক্ষে আমাদের এটা কোর্স ফি হচ্ছে 1300 টাকা। কিন্তু আমাদের এটা 6 তারিখের মধ্যে যারা ভর্তি হবে, দেখেন 6 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে এটা কোর্স ফিটা থাকবে 1000 টাকা। আর আমার যত পুরাতন স্টুডেন্ট আছে, কারণ আমরা কিন্তু আপনাদেরকে এমসিকিউর জন্য আপনাদের সাথে কোনো কিন্তু কমিটমেন্ট নাই, আমরা কোনো এমসিকিউ সরাসরি কোনো ব্যাচে বা কোথাও আমাদের কমিটমেন্ট নাই। কিন্তু যেহেতু আপনারা আমার পুরাতন স্টুডেন্ট, অনলাইন অফলাইন যারাই আছেন, তো তাদের জন্য আমাদের কোর্স ফি থাকবে কত? 500 টাকা। আর আমাদের ফাইনাল ক্লাসটা শুরু হবে 7 তারিখ থেকে ইনশাআল্লাহ। 7 তারিখ থেকে আমাদের ফাইনাল ক্লাসটা আমাদের শুরু হবে, ঠিক আছে? আর লাস্ট ওয়ান হচ্ছে আপনি কিভাবে এই কোর্সে এনরোল করবেন। সেই জন্য আমাদের এখানে একটা দেখেন 210 যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন এবং 710 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনাকে আমাদের যে পেইড গ্রুপ থাকবে সেই পেইড গ্রুপে অ্যাড করে দিবে। আমাদের দেখেন একটা লিংক শেয়ার করা আছে, সেই লিংকে আপনি জয়েন থাকতে পারেন। এখানে হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা ওখানে আমাদের ডিসকাস করা হবে আর কি, ঠিক আছে? সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা সেটা রিপ্লাই করবো আর কি। কোনো কোশ্চেন আছে কিনা বলেন। সোহাগ শেয়ার দিয়ে দিছো, ধন্যবাদ ভাইয়া। যারা আমরা এখন শেয়ার দিতে পারিনি দ্রুত আমরা এখন শেয়ার দিয়ে দিই, দ্রুত শেয়ার দিয়ে দিই। দ্রুত আমরা শেয়ার দিয়ে দিই, দ্রুত আমরা শেয়ার দিয়ে দিই। তাহলে আমাদের এই নাম্বারে যারা দ্রুত, যারা হচ্ছে 6 তারিখের আমাদের তাদের সিদ্ধান্ত, আমাদের টিমের সিদ্ধান্ত অনুযায়ী যে 6 তারিখের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে আপনার এটা কোর্স ফি থাকবে কিন্তু 1000 টাকা। এবং 7 তারিখের পরে যখন চলে যাবে তখন কিন্তু আপনাকে আবার 1300 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। কারণ আমি কিন্তু আগেই বলেছি যে এটা আমরা একটা টিম ওয়াইজ কাজ করতেছি, ঠিক আছে? এটা আমাদের একটা টিম আছে, আমরা কিন্তু এটা টিম ওয়াইজ কাজ করতেছি। কারণ এমসিকিউ এটা একা কাজ করে ছোটা, একা কাজ করলে এটা আউটপুটটা ভালো হবে না। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা কিন্তু এখন ক্লাসে চলে যাব। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা দেখেন যে সিভিল ডিপার্টমেন্ট স্পেশালি শিক্ষকদের মানে শিক্ষকদের সাহায্যে আমরা এই প্রশ্ন ব্যাখ্যা এটা সাজানো হয়েছে আমাদের। এটা অবশ্যই আমাদের এখানে
টিচাররা যারা কাজ করতেছে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এটা রেডি করতেছে। সো বেসিক ক্লিয়ার করার জন্য মূল বই থেকে প্রশ্নগুলো দেখেন আমরা অবশ্যই খুঁজে খুঁজে কি হবে, খুঁজে খুঁজে কিন্তু আমরা এখানে বের করতেছি এই প্রশ্নগুলো। এরপরে হচ্ছে আমাদের চলুন তাহলে আমরা এখন মূল ক্লাসটা শুরু করি। মূলত ক্লাসে কি আছে, কিভাবে ক্লাস হবে, কেমন প্রশ্নগুলো থাকতে পারে। আমি কিন্তু আগেই বলেছি একটা এমসিকিউ মানে এখানে 8-10টা এমসিকিউ ফাংশন কাজ করবে, ঠিক আছে। তো আমরা এখন ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার আগে আমরা আজকে প্রথমত আপনাদের সামনে যেটা দেখাবো যে ডিজাইন অফ স্ট্রাকচার। ডিজাইন অফ স্ট্রাকচার যদিও এটা পার্ট 1, যেহেতু এটা ফ্রি ক্লাস, জাস্ট আমরা এখানে কিছু প্রশ্ন আলোচনা করব। ডিজাইন অফ স্ট্রাকচার থেকে আমরা আজকে আপনাদের ফার্স্ট ক্লাসটা দিব ইনশাআল্লাহ। ওকে, আমাদের 1 নম্বর কোশ্চেনটা একটু সবাই খেয়াল করেন, আর যারা এটা উত্তর জানেন দ্রুত কমেন্ট করে ফেলেন। এটার জন্য আমাদের গিফট নাই, কারণ এটা হচ্ছে কিছুদিন আগেই পরীক্ষায় আসছে, ইইডি তে আসছে। এই কোশ্চেনটা কোথায় আসছে? ইইডি তে আসছে। সো এটা সবাই কিন্তু জানার কথা। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এল স্প্যান ও ওমেগা কেজি লোড, ওমেগা কেজি পার মিটার লোড বহনকারী কোন বিমের মোমেন্ট সর্বাধিক। তো আমাদেরকে পুরো প্রশ্নটা কিন্তু পড়া দরকার। শেষে কি বললো দেখেন, কোন বিমের মোমেন্ট বেশি, অর্থাৎ কোন বিমের মোমেন্ট সর্বাধিক হবে। অনেকে পুরো প্রশ্নটা কিন্তু কমপ্লিট করে না করে অ্যান্সার দিতে যায়। এই কাজটা কখনোই করা যাবে না এমসিকিউর ক্ষেত্রে, ঠিক আছে। নিয়মিত ক্লাস কবে থেকে শুরু হবে? 7 তারিখ বলে দিলাম। 6 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের হচ্ছে 1K দিয়ে আপনি কিন্তু এই কোর্সটা এনরোল করতে পারবেন। 26টা ক্লাস, 21টা পরীক্ষা, বাংলা ইংলিশ দিক সব পিডিএফ গুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। 26 মানে 6 তারিখ পর্যন্ত এটা হচ্ছে 1K থাকবে। ডিটেইলস দিয়ে দিছি, কিন্তু ভিডিওটা সেভ থাকবে। এরপরে 7 তারিখের পর থেকে আমাদের এটা আবার হবে 1.3K, অর্থাৎ তখন এটা 1.3K কিন্তু চলে যাবে, ঠিক আছে। 1.3K কিন্তু চলে যাবে। তাহলে আমরা এটা উত্তর আশা করতেছি। আপনাদের এমসিকিউর ক্ষেত্রে আমরা যে পরামর্শগুলো দিব, যেমন ধরেন এই প্রশ্নটা অনেকেই ভুল করে আসছে, পরে আবার এসে বুঝতেছে। আপনি প্রশ্নটা নিখুঁতভাবে পড়বেন। চাইলো কি সর্বশেষ পর্যন্ত যাবেন। অনেকে আছে এই পর্যন্ত আইসে মনে করে যে অ্যান্সার পাওয়া গেছে দিয়ে দেয়, কিন্তু না, সর্বশেষ পর্যন্ত আপনাকে যাইতে হবে। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ইসমাইল হোসেন, হ্যাঁ, ক্যান্টিলিভার। আমরা দেখতেছি জান্নাতি আক্তার লিজা বলতেছে ক্যান্টিলিভার, রাফি আহমেদও বলতেছে ক্যান্টিলিভার, ঠিক আছে। তো ক্যান্টিলিভার কেন হইলো এটা কি আমরা বুঝতে পেরেছি কিনা? ক্যান্টিলিভারটা কেন হলো এটা আমাদেরকে বুঝতে হবে যে এল স্প্যান ও ওমেগা কেজি পার মিটার লোড বহনকারী কোন বিমের মোমেন্ট সর্বাধিক। এটা উত্তরটা অনেকে আমরা দেখতেছি দিচ্ছে। ক্যান্টিলিভার বানান আসছে, ওকে। তাসনিয়া মুস্তাফি আপু দিছে, ওকে। এরপর রাফি দিছে। তারপর হচ্ছে সি আমরা পেয়েছি, ক্যান্টিলিভার পাচ্ছি, ধন্যবাদ, ক্যান্টিলিভার পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, এজন্য কিন্তু অ্যানসারটা দিতে পারতেছি। কিন্তু অনেকে জানি না ক্যান্টিলিভারটা কেন হইলো। আমরা সেই ব্যাখ্যার মধ্যে আপনাদের ওই বিষয়টা ক্লিয়ার করছি। দেখেন, যারা ক্যান্টিলিভার উত্তর দিয়েছেন তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এন্ড ক্যান্টিলিভার কেন হলো সেটা একটু খেয়াল করেন। আমাদের যে বিমগুলো আছে, যদি আমরা সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ মোমেন্ট কল্পনা করি, সমভাবে বিস্তৃত লোডের জন্য আমরা কি লিখছি দেখেন তো, ওমেগা এল স্কয়ার ভাগ 8 লিখছি। এরপর আংশিক বিমের জন্য কি লিখছি, ওমেগা এল স্কয়ার ভাগ 10 লিখছি। পুরোপুরি অবিচ্ছিন্ন হইলে ওমেগা এল স্কয়ার ভাগ 12, ক্যান্টিলিভার হইলে ওমেগা এল স্কয়ার ভাগ 2। তাহলে ওমেগা এল স্কয়ার ভাগ 2 কেন হইল? কেন ওমেগা এল স্কয়ার ভাগ 8 হইল না? কেন হইল না তার বিষয়টা দেখেন। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের উপরেরটা হচ্ছে কি হর, নিচেরটা হচ্ছে আমাদের লব। উপরেরটা কি হর, নিচেরটা হচ্ছে লব। এখন দেখেন, হরের মানটা যদি সমান থাকে, হরের মান বা ভ্যালু যেটা থাকে এটা যদি সমান থাকে আর নিচেরটা যত ছোট হবে, ঠিক আছে, রেজাল্ট তত বেশি আসবে। এখানে আমাদের নোট দেওয়া আছে, দেখেন, যার লব যত ছোট তার ভাগফল তত বেশি। আপনি দেখেন তো, আমরা তো শিখলাম যে লব হইল নিচেরটা, তো 8 কি অনেক বেশি, 10 তো আরো বেশি, 12 তো আরো বেশি, 2 হইল কম। তাহলে যার লবটা যা ছোট হবে, কম হবে, তার কি হবে, মানটা বেশি হবে। তাহলে এখানে তো বলেই দিছে যে সর্বোচ্চ মোমেন্টটা কত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একই ভ্যালু, ওমেগা এল স্কয়ার ভাগ 8, এখানে ওমেগা এল স্কয়ার, এখানেও এখানেও এখানেও। তাহলে উপরে আমাদের হরটা সমান আছে, কিন্তু লবের ক্ষেত্রে যা কি হয়েছে, যেটা আমরা কম পাচ্ছি সেটাতে কিন্তু এখানে আবার আপনি যদি এটা এসএফডি ড্র করতে যান সেক্ষেত্রেও দেখবেন যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এটা মোমেন্টটা সর্বাধিক হবে। এই হচ্ছে এখানে কিন্তু একটা বেসিকের একটা প্রশ্ন এবং বেসিক একটা বিষয়।
অনেকেই তো হচ্ছে জাস্ট অ্যান্সার দিয়ে আসছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার এইটা। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই আমরা এটা বুঝতে পারছি কিনা বলেন, ব্যাখ্যাটা বুঝতে পারলেন কিনা যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এটা ওমেগা স্কয়ার ভাগ 2 কেন হচ্ছে, বা এটা লজিক কি, বা এটা কিভাবে হচ্ছে। যদি আমরা এটা ড্র করতাম তাও কিন্তু হইতো। বুঝতে পারছি সবাই ইনশাআল্লাহ? এই বিতি আপু বলেন বুঝতে পারছেন কিনা, রাফি, সাজ্জাদ বুঝতে পারছেন? হ্যাঁ রায়হান, হ্যাঁ ওকে, সবাইকে কিন্তু বুঝতে হবে। এরপরে আসে আমরা কোশ্চেন নাম্বার 2 তে, দেখেন খুবই সহজ একটা কোশ্চেন আছে আপনাদের জন্য, যে স্পাইরাল কলামে মিনিমাম কতটি 16 মিলিমিটার ডায়া রড ব্যবহার করা হয়। স্পাইরাল কলামে মিনিমাম কতটি, শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। স্পাইরাল, হ্যাঁ সুজন আছে আমাদের সাথে, সুজন মিয়া, স্পাইরাল কলামে মিনিমাম কতটি 16 মিলিমিটার ডায়া রড ব্যবহার করতে হবে। এটা দ্রুত ঝটপট উত্তরটা বলেন, যে একটা স্পাইরাল কলাম কি হবে, এটা একটা কি সার্কুলার, তাই না? এটা সার্কুলার কলামে কতটা আমরা এখানে রড দিতে পারবো, একটা সার্কুলার কলামে আমরা কতটা রড দিতে পারবো বলেন, এটা সার্কুলার কলামে আমরা কতটা রড দিতে পারবো। এই আমি আপাতত স্টপ গেলাম এই পর্যন্ত দিয়ে, ঠিক আছে? এখানে বলা হয়েছে কিন্তু মিনিমাম, কারণ ক্যান্টিলিভার বিমের মোমেন্ট সর্বাধিক হয়, রাইট? এটাও আরেকটা ইস্যু, যে কারণ ক্যান্টিলিভার বিমের মোমেন্টটা সর্বাধিক হয়। জি বুঝতে পারছি, ওকে 7 তারিখ থেকে। হ্যাঁ সাইফুল ইসলাম বলেছে হচ্ছে 6টি আলভি আছে আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে স্পাইরাল কলামে মিনিমাম কিন্তু বলছে, মানে এর নিচে আর দেওয়া যাবে না। মিনিমাম যেহেতু বলা আছে, আপনি যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, এই মিনিমাম হচ্ছে কি এর নিচে আর দেওয়ার কোনো সুযোগ নাই। মিনিমাম হইলে এর নিচে আর দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে এখানে 6টা আমরা দিব। তাসনিয়া মুস্তফি বলেছে আমরা দেখতে পাচ্ছি 6টা, তাই এটা সঠিক উত্তর 6টা, এটা অবকাশ রাখে না যে আমরা এখানে অবশ্যই কিন্তু 6টা। তাহলে আমরা উত্তরটা দেখি যে আমাদের উত্তরটা কি আছে। হ্যাঁ অবশ্যই দেখেন যে আমাদের এক্সপ্লানেশন কিন্তু এখানে আছে, উত্তর হলো 6টা। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরটা অবশ্যই সঠিক হয়েছে, অবশ্যই সঠিক হয়েছে, 6টা উত্তর হবে। এখন দেখেন স্পাইরাল কলামে আমরা 6টা রড কেন, স্পাইরাল কলামগুলোর আকৃতি হচ্ছে বৃত্তাকার, যেটা কিন্তু আমি দেখাইলাম যে এটা একটা সার্কুলার। স্পাইরাল কলামগুলোর আকৃতি কি, এটা একটা সার্কুলার টাইপের। ওকে ডান। দেখেন স্পাইরাল কলামে মিনিমাম 6টি 16 মিলিমিটার ডায়া রড ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপর দেখেন স্পাইরাল কলামের ন্যূনতম যে কাভারিংটা থাকবে, স্পাইরাল কলামের ন্যূনতম কাভারিং 37.5 মিলিমিটার। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে 37.5 মিলিমিটার স্পাইরাল কলামের কাভারিং কত মিলিমিটার, 37.5 মিলিমিটার। আর একটা বিষয় আছে এখানে দেখেন, স্পাইরাল কলামের ভেতরের প্রধান রডের মাঝের অংশকে কোর বলা হয়। তাহলে এটা আপনার একটা এমসিকিউ কিনা, যে স্পাইরাল কলামের ভিতরের প্রধান রডের মাঝের অংশকে আমাদের কোর বলা হয়, ঠিক আছে? এরপর দেখেন স্পাইরাল কলামের ভারবহন ক্ষমতা টাইট কলাম থেকে 15% বেশি। এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি হয়তো দেখতেছেন যে মিনিমাম কতটা রড ব্যবহার করে, 6টা, এটা একটা এমসিকিউ, মানে এখানে প্রতিটাই তো আরেকটা এমসিকিউ, এখানে প্রতিটাই কি আরেকটা করে এমসিকিউ, প্রত্যেকটাই আরেকটা করে এমসিকিউ। যেমন এটা যদি আমি এখন বলি আপনাকে যে এটা একটা এমসিকিউ আসতে পারে, যে স্পাইরাল কলামের ভারবহন ক্ষমতা টাইট কলাম থেকে কত পার্সেন্ট বেশি, তাহলে 15% বেশি, ঠিক আছে? টাইট কলাম থেকে স্পাইরাল কলাম কত পার্সেন্ট বেশি ভারবহন ক্ষমতা বা লোড নিতে পারে, 15% নিতে পারে। তো যে কোনো ভাবে কোশ্চেনটা আমাদের হইতে পারে। তো এটা প্রতিটাই কিন্তু এক একটা এমসিকিউ আপনার জন্য, প্রত্যেকটাই এক একটা এমসিকিউ। তাহলে আমরা একটা এমসিকিউ যখন পড়বো, তখন এর সাথে আমাদের আরো 4টা 5টা এই রিলেটেড যত এমসিকিউ থাকবে সবগুলোই কিন্তু হয়ে যাচ্ছে। আর একটা আছে স্পাইরাল কলামের সর্বোচ্চ পিচ দূরত্ব কত, এটা আমরা মেইন পেজে আপনাদেরকে দেখাবো। যে স্পাইরাল কলামের সর্বোচ্চ পিচ দূরত্ব হচ্ছে 7.5 সেন্টিমিটার। যারা পরে জয়েন দিয়েছেন, যারা এখনো শেয়ার করেন নাই, দ্রুত একটু শেয়ার করে দিবেন। তাহলে আমাদের 2টা কোশ্চেন শেষ। যারা পরে জয়েন দিয়েছেন কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। আর যাদের শেয়ার করতে সমস্যা আছে তাদের কিন্তু শেয়ার করার কোনো দরকার নাই, ঠিক আছে? যাদের শেয়ার করতে সমস্যা আছে তাদের শেয়ার করার কোনো দরকার নাই। এই কোশ্চেনটা একটু দেখেন, 3 নম্বর কোশ্চেনটা, মাটির সংস্পর্শে থাকলে, মাটির কথা বলছে কিন্তু, মাটির সংস্পর্শে থাকলে আরসিসি ঢালাই কাজে রডের ক্লিয়ার কভার থাকা উচিত কত? মাটির সংস্পর্শে থাকলে কথা কি বলা আছে,
মাটির সংস্পর্শে থাকলে আরসিসি ঢালাই কাজে রডের ক্লিয়ার কভার থাকা উচিত। এটা কমেন্ট করেন দ্রুত। এটা দেখি কে পারে, আমি জানি এটা অনেকেই কিন্তু পারবেন না। অনেকে বলেছে 7.5 সেন্টিমিটার বা 75 মিলিমিটার। এটা কিন্তু আমাদের মিলিমিটারে বেশিরভাগ থাকবে, বা 60 মিলিমিটার, 75 মিলিমিটার, 80 মিলিমিটার এবং 85 মিলিমিটার। 7.5 সেন্টিমিটার অনেক সুন্দর ক্লাস। আমি এমন কিছু চাচ্ছিলাম আমার বেসিক ক্লিয়ারের জন্য। আরো হবে, আমরা যখন মেইন পেইড বেসে যখন যাব তখন তো আমরা সময় নিয়ে ক্লাসগুলো করব, তাই না? তাড়াহুড়া ওখানে থাকবে না। আমি কিন্তু বলেছি একটা এমসিকিউ পড়লে আপনি অনেকগুলো এমসিকিউ কিন্তু এখানে জানতে পারবেন। আর বইয়ের বিষয় যেটা হচ্ছে কি, বই থেকে তো আপনি যারা মুখস্থ করতেছেন, মুখস্থ খালি হচ্ছে মুখস্থ, মাথায় এরকম ইয়ে করতেছেন, মুখস্থ হচ্ছে, তো কয়টা আলটিমেটলি থাকবে? যখন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব, আপনি খাতায় লিখবেন, পড়বেন, আবার রিভিশন দিবেন, পিডিএফটা পাবেন, আবার পড়বেন, পরীক্ষা দিবেন, তখন জিনিসটা আপনার কি হবে, ক্যাপচারে চলে আসবে। হ্যাঁ, 75 মিলিমিটার, 75 মিলিমিটার, 75 মিলিমিটার। তাহলে আমরা আলহামদুলিল্লাহ অনেকে সঠিক উত্তর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এটাও আপনাকে ক্লিয়ার হইতে হবে। কি ক্লিয়ার হইতে হবে এখন দেখেন, কি ক্লিয়ার হবে এখানে দেখেন আমাদের। হ্যাঁ, যারা সঠিক উত্তর দিয়েছেন 75 মিলিমিটার তাদেরটা আমরা রাইট করে নিলাম, ওকে ডান। এখন দেখেন কাভারিংটা কাকে বলে। তাহলে এটা একটা আপনার সংজ্ঞা আপনি জেনে রাখলেন যে রডের বাইরের পৃষ্ঠ থেকে কংক্রিটের পৃষ্ঠ পর্যন্ত কংক্রিটের যে আবরণটা দেওয়া হয় সেটাকে আমরা কাভারিং বলতেছি। ধরেন যে এখান থেকে আমাদের এটা হচ্ছে রড দিছে, এখান থেকে আমাদের এটা ঢালাই সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রডের বাইরের পৃষ্ঠ আর কংক্রিটের এই যে আবরণ, এই এতটুকু যে থাকতেছে এটা হচ্ছে আমাদের এখানে কাভারিং আছে। এখন আমরা যেটা মূলত দেখাবো, দেখেন যে এসিআই কোড অনুযায়ী এখানে কিছু বিষয় আছে, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে, মাটির সংস্পর্শে। কি বলছে? মাটির সংস্পর্শে। মাটির সংস্পর্শে থেকে বিষয় আছে, আমি দেখাই দেখেন। স্ল্যাব এবং দেওয়ালের জন্য মুক্ত কাভারিং 2 সেন্টিমিটার। স্ল্যাব এবং দেওয়ালের জন্য মুক্ত কাভারিং কয় সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। 75 মিলিমিটার, আপু বলেছে 60 মিলিমিটার, ওকে 75 মিলিমিটার, 7.5 সেন্টিমিটার। এবার স্ল্যাব এবং দেওয়ালের জন্য মুক্ত কাভারিং 2 সেন্টিমিটার। বিম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কাভারিং 8 সেন্টিমিটার। বিম, এটা কিন্তু এসিআই কোড বলতেছি, নট বিএনবিসি। এসিআই কোড অনুযায়ী কিন্তু বলতেছি বিম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কাভারিং 8 সেন্টিমিটার। এরপর এখন আসেন মাটির সংস্পর্শে। আপু বলেছে, লিজা আপু বলেছে মেবি যে 60 বলেছেন, তা বলতে ইয়ে পারেন নাই। আচ্ছা, যারা আমাদের এই এমসিকিউ বেসের বিস্তারিত বা ইয়া জানতে চান, আমাদের হচ্ছে একটা লিংক দেওয়া হয়েছে, দেখেন কোর্সের লিংক। ওই লিংকটাতে একটু সবাই একটু জয়েন দিবেন আর কি। যেহেতু আমি লাইভে আছি, আমার পক্ষে লিংকটা দেওয়া সম্ভব হচ্ছে না, একটু লিংকটা দেওয়া হয়েছে, দেখবেন যে কোর্স লিংক, যাদের পক্ষে সম্ভব সেখানে জয়েন দিবেন। এখন দেখেন, যদি আপনার প্রশ্ন আসতো মাটির সংস্পর্শে থাকলে এবং শাটারিং ব্যবহার করলে মুক্ত কাভারিং কত হবে, কথাটা বুঝেন। মাটির সংস্পর্শে থাকলে এবং শাটারিং যদি ব্যবহার করে তখন কিন্তু হবে 6.5 সেন্টিমিটার বা 65 মিলিমিটার। কখন? মাটির সংস্পর্শে, ঠিক আছে। এখন যদি বলে যে শাটারিং ব্যবহার করলে মুক্ত কাভারিং কত হবে, তখন হবে 65। আর একটা বলছে মাটির সংস্পর্শে থাকলে এবং শাটারিং ব্যবহার না করলে, যদি কোনো শাটারিং ব্যবহার করা না হয় তখন হচ্ছে আমাদের 75 মিলিমিটার। তখন কত? 75 মিলিমিটার। সো এখানে দেখেন মাটির সংস্পর্শে আছে, শাটারিং এর কথা কি নাই, শাটারিং ব্যবহার করার কথা কোনো বলা নাই। সো এটা শাটারিং সারা, অর্থাৎ শাটারিং ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে 75 মিলিমিটার। সো আমাদের প্রত্যেকটাই হবে এক একটা, না 4 সেন্টিমিটার কোথায় পান, 4 কই, ও এটা 4 সেন্টিমিটার না। বিম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কাভারিং, এটা বাংলা দিয়ে আছে, তার মানে হচ্ছে এটা 4 সেন্টিমিটার। বিম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কাভারিং এটা 4 সেন্টিমিটার হবে। হ্যাঁ, এটা 8 বলে ফেলেছি, এটা বাংলা দিয়ে করা আছে, তো এটা আমরা ইংলিশে করে ফেলবো এখন। হ্যাঁ, বাংলা এখানে আছে ইংলিশ, এখানে আছে বাংলা, সো আমরা এটা ইংলিশে করেছি। এটা হচ্ছে 4 সেন্টিমিটার হবে, একটু কারেকশন। 2 নম্বরটা হচ্ছে বিম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কাভারিং। আর সর্বোচ্চ কাভারিং তো আমরা জানি যে 7.5। এর উপরে কাভারিং কি পাইছেন কখনো? এর উপরে আমরা কিন্তু কাভারিং পাইনি, তাই না? 7.5 আমরা জানি যে ম্যাক্সিমাম কাভারিং আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে। এরপরে 2, 2.5, 4, 5, 6.5 এই কাভারিং গুলো কিন্তু ইউজ করা হয়। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের 3 নম্বর শেষ। এখন আমরা আসি 4 নম্বরে আসি। 4 নম্বর আমাদের কি কোশ্চেন আছে দেখেন, এটা আরো সহজ। এটা সহজ থাকলে আর ব্যাখ্যাতে যে আবার অনেকগুলো বিষয় আছে। টাইট কলমে মিনিমাম কতটি 16 মিলিমিটার ডায়াগ্রাম ব্যবহার করো, দ্রুত উত্তর করেন। এটা আমরা সময় নিব না, এটা উত্তর হবে 4টা।
এখন আমরা স্লাইডে চলে যাই। এটার ব্যাখ্যাটা আমরা কি দিয়েছি দেখেন, যে রিইনফোর্সমেন্টের ব্যবহার অনুযায়ী কলাম হচ্ছে দুই প্রকার। রিইনফোর্সমেন্ট ব্যবহার অনুযায়ী একটা হচ্ছে টাইট কলাম, একটা হচ্ছে স্পাইরাল কলাম। এটা কি টাইট কলাম, একটা হচ্ছে স্পাইরাল কলাম, আমরা জানি। তো টাইট কলামে আমরা কয়টা পাইলাম, 4টা ব্যবহার করতে হবে, স্পাইরালে আমাদের 6টা ব্যবহার করতে হবে। তো টাইট কলামটা আমরা কি ধরেন যে এটা রেক্টেঙ্গেল হইতে পারে স্কয়ার করলে, আর স্পাইরালটা আমাদের কি ছিল, সার্কুলার ছিল, সার্কুলার ছিল, ঠিক আছে। 6টার বেশি আবার দিয়ে না ফেলি, যাই হোক। এরপরে দেখেন এখন টাইট কলামের বিষয় আমরা একটু আপনাকে দেই। এটা কিন্তু উত্তর আমি আপনাদের নিলাম না, কারণ আপনারা এটা কিন্তু পারবেন। দেখা মাত্র অনেকে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। এই বোর্ড ক্লিয়ার আছে তো? আমি একটু অন্ধকার দেখতে পাচ্ছি। বোর্ড ক্লিয়ার আছে? এই জান্নাতি আপু বোর্ড ক্লিয়ার আছে একটু বলেন তো, আমার এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে। আলভি বলো বোর্ড ক্লিয়ার আছে কিনা। আবু আদম মুস্তাকিম আমাদের সাথে আছে, সোহাগ আছে আমাদের সাথে, হ্যাঁ 4টি বিধি, এটা সবাই পারবেন, এই জন্য আমি স্কিপ করছি। দেখেন টাইট কলামগুলোর আকৃতি আয়তকার বা বর্গাকার, যেটা আমরা বললাম। এই টাইট কলামগুলো কি হবে, আয়তকার হইতে পারে আবার বর্গাকার হইতে পারে। ওকে, টাইট কলামে মিনিমাম 4টা 16 মিলিমিটার ডায়ারড ব্যবহার করতে হবে, এটা হচ্ছে একটা আমাদের প্রশ্ন। এবং টাইট কলামের ন্যূনতম যে কাভারিং, টাইট কলামের ন্যূনতম কাভারিং 37.5 মিলিমিটার। টাইট কলামের ন্যূনতম কাভারিং 37.5 মিলিমিটার। আর একটা বিষয় আমরা এখানে দেখেন, যেটা একটু আগে আলোচনা করছি, টাইট কলামের ভার বহন ক্ষমতা স্পাইরাল কলাম থেকে 15% কম হয়। তাহলে স্পাইরাল কলাম 15% বেশি নয় নেয়, আর টাইট কলাম কি নেয়, 15% কম নেয়। এখন আপনার যদি এমসিকিউ আসে যে টাইট কলামের ভার বহন ক্ষমতা স্পাইরাল কলাম থেকে কত পার্সেন্ট কম, 15%। আবার স্পাইরাল কলাম টাইট কলাম থেকে কত পার্সেন্ট বেশি, 15%। তো যে কোনো ভাবেই কিন্তু আপনার এমসিকিউটা সেট হইতে পারে, তাই না? যে কোনো ভাবেই এমসিকিউটা আপনার সেট হইতে পারে। এই জন্য এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। সো এমসিকিউ আপনি শুধু বইয়ের ক্ষেত্রে যেটা পড়লেন কি, আমাদের কাছে যে বুকগুলো আছে আমরা শুধু ওগুলো নিয়েই পড়তেছি, কিন্তু ওই নিচে যে ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো কিন্তু পড়বেন, ঠিক আছে। এবং মেইন বই থেকে আমাদের এগুলো পড়া দরকার। আমরা মনে হয় এখানে একটা দিয়েছি যে একদম মেইন বইয়ের কোন ভিতর থেকে কিন্তু আসছে। এরপরে আসেন কোশ্চেন নাম্বার 5, এসিআই কোড অনুযায়ী, এটা তো ইইডি তে আসছে দেখতেছি, এটাও আমাদের ইইডি তে আসছে। হ্যাঁ, এসিআই কোড অনুযায়ী রডের সর্বোচ্চ ব্যবধান স্ল্যাবের পুরুত্বের কত গুণ এর বেশি হবে না। আমি একটা কথা বলে রাখি, যে স্লাইড গুলোতে অনেক কাজ করা লাগছে এবং অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়েছে। সো বানানের যদি দুই একটা মিস্টেক আছে এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। যেমন ধরেন কত গুণ, এখন এটা গুণ না হয়ে এইরকম হইলো, দন্ত না হইলো, তা আপনি তো বুঝলেন এই গুণ, তাহলে এইটা আপনাকে স্ক্রিনশট দিয়ে ভাইরাল করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সো তারপরে আমাদের সাবধান থাকতে হবে, যেহেতু এখন আন্তর্জাতিক অনেক চাপ আছে আমাদের উপরে, যে বানান টানান যা হচ্ছে সবগুলো যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে। সো আপনারা যারা ক্লাসে থাকবেন বা ক্লাস করবেন, এটা আপনার পজিটিভ দেখলেই হবে, ওইদিকে ধ্বংস হয়ে যাক কোনো যায় আসে না। দুই একটা মিস্টেক থাকতে পারে, এখানে মিস্টেক না, আমি বলে দিলাম কথাটাকে আগেই। হ্যাঁ, ব্যাখ্যার প্রতিটা লাইন অবশ্যই, প্রত্যেকটা ব্যাখ্যাতে একটা একটা করে আপনার এমসিকিউ। সো আপনার এটা যখন আলোচনা হবে, ওই জিনিসগুলো যখন আলোচনা হবে তখনই তো আপনার এই জিনিসটা ভিতরে চলে আসবে। তাহলে এসিআই কোড অনুযায়ী এটা উত্তর কত হবে দেখি, কে কে পারে। অনেকে 3 গুণ দিচ্ছে, 3 গুণ দিচ্ছে। এটা ব্যাখ্যা আপনাকে জানতে হবে কেন 3 গুণ হইলো, ব্যাখ্যা জানতে হবে যে এসিআই কোড অনুযায়ী রডের সর্বোচ্চ ব্যবধান স্ল্যাবের পুরুত্বের কত গুণের বেশি হবে না। আমরা হয়তো এইডি সলিউশনটা পাইছি, সো সলিউশন পেয়ে হয়তো মুখস্থ করে রাখছি, এটা সলিউশন পাইছি মুখস্থ করে রাখছি যে 3 গুণ 3 গুণ 3 গুণ। ওকে, যারা মুখস্থ করে অ্যাপ্লাই দিয়েছেন তাদের জন্য আমরা এখন আসি 3 গুণ, আমরা সলিউশন পেয়েছি এই জন্য হয়েছে 3 গুণ। এখানে আসেন এসিআই কোড অনুযায়ী রডের সর্বোচ্চ ব্যবধান। এখানে কিন্তু আমাদের দেখেন বলা নাই যে প্রধান রড, এইরকম কোনো কিছু বলা নাই, বা তাপ রড কিছুই কিন্তু বলা নাই। প্রধান রড এবং তাপ রড কিছু কি বলা আছে? কিছু বলা নাই। প্রধান রডও বলা নাই, তাপ রডও কিন্তু বলা নাই। যখন প্রশ্নের মধ্যে প্রধান রড এবং তাপ রড কোনো কিছু বলা থাকবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রধান রডে যেটা থাকবে সেটা আমরা এখানে ধরে নেব। এখানে দেখেন একটু ইয়ে আছে, যেখানে এটা 3 গুণ হবে। হ্যাঁ, এটা 3 গুণ হবে। ওকে, আমাদের প্রশ্নে যদি প্রধান রড বা তাপ রড কিছু বলা না থাকে, সেক্ষেত্রে আমরা প্রধান রড বিবেচনা করে এটাকে আমরা 3 গুণ ধরবো। এরপরে দেখেন আমাদের তাপীয় রড, অর্থাৎ তাপ রডের সর্বোচ্চ ব্যবধান স্ল্যাব পুরুত্বের 5 গুণ বা
45 সেন্টিমিটারের বেশি হবে না। এটা কিন্তু এসিআই কোড অনুযায়ী কিন্তু বলতেছি। আর আমরা ক্লাসের শুরুতে দেখাইছি আমরা এসিআই এবং বিএনবিসি যেটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে দেখেন প্রধান রডের সর্বোচ্চ ব্যবধান স্ল্যাবের পুরুত্বের 3 গুণ, এই যে 3 গুণ। তাহলে আমরা এখানে কি বললাম, প্রশ্নে প্রধান রডও নাই তাপ রডও নাই, তাহলে আমরা কি করব, প্রধান রড বিবেচনা করব। তো প্রধান রড বিবেচনা করলে কয় গুণ হবে, 3 গুণ হবে। তাহলে আমাদের এটা হচ্ছে 3 গুণ, তাহলে আমরা এটা উত্তর দিয়ে দিলাম 3 গুণ। এই হচ্ছে এটা একটা বেসিক। রায়ান বুঝছো ভাই, বুঝছো বিষয়টা? ওকে, এখন আসো, এটা সহজ। একটি সার্কুলার কলামের মিনিমাম ডাইমেনশন কত? একটি সার্কুলার কলামের মিনিমাম ডাইমেনশন কত? এটা কিন্তু ইঞ্চি দিয়ে দেওয়া আছে। একটি সার্কুলার কলামের মিনিমাম ডাইমেনশন কত? দ্রুত আমরা অ্যানসার করব, অনেক সময় লেগে যাচ্ছে তো, শেষ করতে হবে তাড়াতাড়ি। একটি সার্কুলার কলামের মিনিমাম ডাইমেনশন কত হবে? 4 ইঞ্চি ডায়া, তারপরে 8 ইঞ্চি, 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি। সার্কুলার কলাম আমরা কিন্তু আপনাদের দেখাইলাম, তাই না? যে আমরা দেখলাম যে মিনিমাম এখানে আমাদের 6টা রড ব্যবহার করতে হবে। কয়টা রড? 6টা রড ব্যবহার করতে হবে একটা সার্কুলার কলামে। কিন্তু এটা ডায়াটা কত হবে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যানসার দিচ্ছে। মুক্তাদির বলতেছে 8 ইঞ্চি ডায়া, তারপর সাইফুল ভাই বলতেছে 12, ওয়াসফিয়া বলতেছে 8, তারপর হচ্ছে আরো অনেকে বলতেছে 8, তাসনিয়া আফরিন 8, ওকে, অনেকে বলতেছে 8 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি। ঠিক আছে, বুঝা বলতেছে না বুঝা বলতেছে, আমরা এখন দেখি। তারপরে হচ্ছে আর কই, আর তো কেউ কমেন্ট করে না। আরিফুল ইসলাম বলতেছে 8 ইঞ্চি, সবাই হয়তো সলিউশনে 8 ইঞ্চি পাইছে, 8 ইঞ্চি। তাহলে আমরা এটাতে চলে যাব। তাহলে আপনারা যে 8 ইঞ্চি বললেন, কি কারণে বললেন, আমরা এখন সেটাতে চলে আসি। কি কারণে 8 ইঞ্চি বললেন? রায়হান মিয়া বলেছে 10 ইঞ্চি। রায়হানের উত্তর কিন্তু সঠিক হয়েছে, রায়হানকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে আবেগের গল্প, হ্যাঁ, মাহমুদুল হাসান বলেছে 12 না। এই জন্য তো আমরা আপনাকে বলছি যে আমাদের এই ক্লাসগুলো হবে, দেখেন এসিআই এবং বিএনবিসি কোড অনুযায়ী। দেখেন যারা 8 ইঞ্চি বলেছেন তারা কিন্তু ডাব্বা খাইলেন, তারপরে 12 ইঞ্চি যারা তারা কিন্তু ডাব্বা, অর্থাৎ নেগেটিভ মার্কস কিন্তু পেয়ে গেলেন। ঠিক আছে, ব্যাখ্যায় আসেন। এক্সপ্লেনেশনে দেখেন, ভালো করে খেয়াল করেন। এসিআই কোড অনুসারে বৃত্তাকার মানে সার্কুলার কলামের ন্যূনতম 500 মাপ আমরা জানি যে 25 সেন্টিমিটার। এটা হলো সর্বনিম্ন, আমরা অঙ্কগুলো করার সময় করাইছি না বারবার। 25 সেন্টিমিটার মানে হচ্ছে আপনার 10 ইঞ্চি। তো শেষ, 25 সেন্টিমিটার মানে হচ্ছে 10 ইঞ্চি। এটা সঠিক উত্তর কত হবে? 10 ইঞ্চি হবে। এখন আসেন, আপনারা যে দিলেন 8 ইঞ্চি, সেটার ব্যাখ্যা দেখেন। রেক্টেঙ্গুলার কলামের ক্ষেত্রে ন্যূনতম 500 মাপ 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি। 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি। ঠিক আছে, আরো একটা বিষয় আছে এখানে দেখেন। এসিআই কোড অনুসারে কলামের মোট ক্ষেত্রফল 620 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ এসিআই কোড অনুযায়ী কলামের ক্ষেত্রফল কি 620 সেন্টিমিটার স্কয়ারে কিন্তু কম হওয়া যাবে না। যে ক্ষেত্রফলটাই আমরা পাবো এটা 620 এর কম হওয়া যাবে না। এটাই কিন্তু এসিআই কোড অনুযায়ী বলছে। তাহলে আমরা এটা শিখলাম কিনা বলেন, যে এসিআই কোড অনুসারে বৃত্তাকারের ক্ষেত্রে 10 ইঞ্চি হবে বা 25 সেন্টিমিটার, আর রেক্টেঙ্গুলার বা আয়তাকারের ক্ষেত্রে হবে 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি হবে। আর একটা আমরা শিখলাম, এগুলো একটাও আসলো না, এই কোশ্চেনটা না এসে এই কোশ্চেন আসলো, যে এসিআই কোড অনুসারে কলামের মোট ক্ষেত্রফল কত সেন্টিমিটারে কম হবে না। তাহলে আমাদের অপশন কি, কত সেন্টিমিটারে কম হবে না? ধরেন যে এরকম দিল, তাই না, এরকম দিল, তাহলে আমাদেরকে জানা হচ্ছে 620। তাহলে এটা উত্তর হবে 620 এর কম হবে না। তো যে কোনো ভাবে তো প্রশ্ন হইতে পারে, বাট প্রশ্ন কিভাবে হবে আমরা তো জানি না, কিন্তু আমরা এগুলো পড়তেছি এবং আপনাকেও পড়তে হবে। হ্যাঁ, এই জন্য তো বই থেকে হুবহু তো হচ্ছে না, বইয়ের মধ্যেও তো মনে করেন যে টুকটাক ভুল তো আছেই আমাদের, তাই না? যেমন আমার মেন্টর বই, আমাদের রিটেনের মেন্টর বই আছে, যদিও বলতে চাই নাই, আমি আমার ভুলটা বলতেছি। মেন্টর বইও কিন্তু আমার অনেক ভুল আছে। তো যারা পড়তেছে ওরা কিন্তু ছবি পাঠায়, তো সিম্পল কিছু ভুল আছে। মেন্টর বই তো লিখিত বই, বলা ধরনের কোনো ভুল না, বানান ভুল, সরে গেছে, এই গেছে।
সো বইয়ে এগুলো বলতে হবে। যাই হোক, আমরা এটা নিয়ে কথা না বলে আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা আমরা একই জিনিসটা এখানে দিয়েছি, যে আরো একটু জানার জন্য যে স্পাইরাল কলামের ন্যূনতম 500 মাপ 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি। স্পাইরাল কলামের ক্ষেত্রে স্পাইরাল বার হিসেবে 10 মিলিমিটার ডায়াবার ব্যবহার করা হয়। 10 মিলিমিটার মানে কি 1 সেন্টিমিটার। আর আমরা জানি যে এই হ্যাশ চিহ্নটাকে আমরা কি বলি, সুতা, তাহলে এটা 3 সুতা রড, ঠিক আছে। আর আমরা আবার জানি কি সুতাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে পরবর্তীতে এটা আমরা কিন্তু ইঞ্চি হিসাবে পাই। সুতাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি এটা ইঞ্চি হিসাবে পাবো। আবার ইঞ্চিকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা ফিট হিসাবে পাবো। আবার আরেকটা কি আছে যে 1 সুতা সমান সমান কি হবে, 1 সুতা সমান সমান কিন্তু আমাদের 3.175 এত মিলিমিটার। তাহলে এটা যদি 3 সুতা হয়, 3 কে যদি আমরা এখন 3.175 দিয়ে গুণ করি, 3 3 × 9, তার মানে এটা কিন্তু আলটিমেটলি 10 মিলিমিটার ডায়া রড ব্যবহার করা হবে। 3 সুতাকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি 10 মিলিমিটারে চলে আসবে, কারণ 1 সুতা সমান সমান 3.175 মিলিমিটার। আবার সুতাকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি এটা ইঞ্চিতে চলে যাবে, আবার ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে ফিটে চলে যাবে। তো এই হচ্ছে এখানকার একটা ফাংশন। আর টাইট কলামের ন্যূনতম মাপ 20 বা 8, যেটা আগেও দেখাইছি, মোট ক্ষেত্রফল এটা হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা লাল কালার একটু ইউজ করি, দেখি লাল কালার দিয়ে একটু ইউজ করি। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা অত আপনাদের হাইপ তুলবো না, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার দেখেন টি বিমের অংশ কয়টি, এটা সবাই জানেন, দ্রুত উত্তর দিয়ে দেন। টি বিমের অংশ কয়টা, দ্রুত উত্তর দিয়ে দেন। আমরা আগেই বলেছি প্রত্যেকটা ক্লাসের আপনি কি পাবেন, পিডিএফ পাবেন। এরপর হচ্ছে ইংলিশ ভার্সনের যে এমসিকিউ থাকবে, ইংলিশ ভার্সনের এমসিকিউ এর পিডিএফ পাবেন, ঠিক আছে। বাংলা ভার্সনের এমসিকিউ এর পিডিএফ পাবেন, এরপর হচ্ছে ক্লাসের যে স্লাইডগুলো থাকবে প্রত্যেকটা স্লাইডের পিডিএফ পাবেন এবং রেকর্ড ক্লাসগুলো পাবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এটা কোর্স। দুইটা, এটা আমরা বেশি সময় নিব না যেহেতু সময় অনেক শেষ। কিন্তু টিবিমের বিষয় এখানে আপনার একটা ফাংশন আছে, কিন্তু টিবিমটা আমরা কিন্তু অনেকে জানি, তাই না, যে টিবিমটা কি হবে। এটা আমি এই জায়গায় ড্র করি। টিবিমটা কিন্তু আমরা অনেকে জানি যে এই ধরেন যে এই হচ্ছে আমাদের টিবিম, ছোট করে লিখলাম, হ্যাঁ এই হচ্ছে আমাদের টিবিম, বা এখানে যদি বড় করে করা যায়, ধরেন যে এই হচ্ছে আমাদের টিবিম। তো টিবিমের অংশ আপনি দুইটা বললেন, যারা দুইটা বলেছেন তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। যারা টিবিমের উত্তর দুইটা বলেছেন তাদের উত্তর 100% সঠিক। এটা একটা বেসিক কোশ্চেন, এটা আপনার আসার সম্ভাবনা ধরেন যে নাই, ঠিক আছে। তাহলে এখন দেখেন টিবিমের যে দুইটা অংশ, একটাকে বলা হচ্ছে ওয়েভ আর একটাকে বলা হচ্ছে কি ফ্লেন্স। আমরা ক্লাস নেওয়ার সময় অনেকেই জিজ্ঞাসা করি যে উপরের যে অংশটা বা স্ল্যাব টাইপের যে অংশটা এটার নাম কি, আর কলাম টাইপের বা ভার্টিক্যাল এটার নাম কি, ঠিক আছে। উপরের অংশটাকে আমরা বলি ফ্লেন্স, FLANC, ফ্লেন্স। আর নিচের অংশটাকে আমরা কি বলি, ওয়েভ বলি। লাল কালি ইউজ করতেছি, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে রায়হান? ফ্লেন্স এবং ওয়েভ। তাহলে আমাদের জানতে হবে যে এখানে আমরা এই জন্য বলে দিচ্ছি, দেখেন যে টিবিমের স্ল্যাবের অংশকে ফ্লেন্স বলে, মানে স্ল্যাব টাইপ যেটা বা উপরের যে অংশটা এটাকে ফ্লেন্স বলে, নিচের যে অংশটা এটাকে ওয়েভ বলে। আর টিবিমের চাপ পীড়ন প্রতিরোধ করে ফ্লেন্স, যে চাপটা আমাদের আসবে এটা ফ্লেন্স প্রতিরোধ করবে, আবার টিবিমের টান পীড়ন প্রতিরোধ করবে ওয়েভ। তাহলে এই দুইটার কাজ এখানে আমরা দিছি না। টিবিমের চাপ পীড়ন প্রতিরোধ করে কে, ফ্লেন্স। টিবিমের টান পীড়ন প্রতিরোধ করে কে, অর্থাৎ টেনশন এবং কম্প্রেশনের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এখানে ওয়েভ। লাল কালি ইউজ করতেছি রায়হান, এখন কি বোঝা যাচ্ছে কিনা? এই টিবিম বা এই টিবিম দিয়ে কিন্তু আমাদের এস্টিমেটের অঙ্ক থাকে, টিবিম দিয়েও আমাদের এস্টিমেটের অঙ্ক থাকে। এরপরে আসেন এটাও ইডিতে আসছে যে এসিআই কোড অনুযায়ী ডিফর্ম বারের ক্ষেত্রে তাপীয় রড মানে কি থার্মাল রড, তাই না, ন্যূনতম পরিমাণ কত হবে। অর্থাৎ এসিআই কোড অনুযায়ী ডিফর্ম বারের ক্ষেত্রে, ডিফর্ম বার আর একটা আছে প্লেন বার, একটা আছে কি ডিফর্ম আর একটা আছে প্লেন। এটা অ্যানসারটা বলেন তো। একটা হলো ডিফর্ম বার, কালো কালি ব্যবহার করেন, বোঝা যায় না ভালো, ওকে আমরা কালো কালি ব্যবহার করি। ওকে,
তাহলে এই ডিফর্ম বাদের ক্ষেত্রে তাপীয় রড বা থার্মাল রডের যে ব্যবধানটা আছে, কালো করেন, কালো, হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। কালি এখনো ক্লিয়ার না, হলুদ ব্যবহার করতে হবে, আর সাথে কালি একটু মোটা, মোটাটা একটু প্রবলেম আছে এখানে, তাহলে দূর থেকে ক্লিয়ার হবে। আচ্ছা আমরা ব্ল্যাকটা ইউজ করি। ওকে, আমরা এটা উত্তর চাচ্ছি 0.002 বি বলেছে, শুধু 0.002 বি হবে না 2 বিটি হবে না কি হবে, আমরা একটু কমেন্ট করি। একটা আছে দেখেন যে 0.002 বিটি, আর একটা আছে 0.002 বি, আবার যে 2 বিটি আর বিটি, এই বিষয়টা এখানে আছে, তাই না? এটা আমরা অনেকে উত্তর একটু জানতে চাই। 0.002 বিটি অস্ট্রিয়া বলেছে। তো এটা কিন্তু সলিউশন, যেহেতু এইটিতে আসছে তার মানে এটা অনেকে আগে থেকে জানে। শুধু বি বলেই অনেকে আটকে আছে। কেন বি বলে আটকে থাকলে তো হবে না, এখানে বিটি তো অবশ্যই বলতে হবে। 0.002 বিটি এটা কিভাবে আসলো দেখেন। আর তাপীয় রড যে এখানে বলতেছে, দেখেন এই যে তাপীয় রড, এটা বিশেষ ধরনের একটা রড না। এই যে তাপীয় রডের বিষয়টা একটু দেখেন, এটাকে বলা হয় থার্মাল বার। ঠিক আছে, এক ধরনের বিশেষ রিইনফোর্সমেন্ট যা কংক্রিটের মধ্যে প্রধান রডের আড়াআড়ি ভাবে এটা ব্যবহার করা হয়। প্রধান রডটা যে থাকবে তার আড়াআড়ি ভাবে এই থার্মাল রডটাকে ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে তাপীয় রড। হ্যাঁ, তুমি পুরো স্পেসিফিকেশন সহ দিয়ে দিয়েছো ভাই, ধন্যবাদ। তাহলে এখন দেখেন এসিআই কোড অনুযায়ী ডিফর্ম বারের ক্ষেত্রে, এই যে বিমের জন্য যদি বলে, আমরা কিন্তু এসিআই কোড অনুসারে বিম এবং স্ল্যাবের রিইনফোর্সমেন্টের পরিমাণটা দিছি, তাহলে আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ কিনা? বিম এবং স্ল্যাবের যে পরিমাণটা, বিমের জন্য হচ্ছে 0.005 বিটি বা 0.005 বিডি, বিটি আর বিটি ওইটা একই কথা। স্ল্যাবের প্লেন বারের ক্ষেত্রে হচ্ছে এইটা, আর ডিফর্ম বারের ক্ষেত্রে দেখেন, এখন আমরা চাকরির পরীক্ষায় এইটা না আসে, প্লেন বার আসলো, প্লেন বার আসলো তখন, তাহলে প্লেন বার যখন আসবে তখন কিন্তু আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, 0.00 অর্থাৎ 25 বিটি তখন হয়ে যাবে। আর ডিফর্ম বার হইলে এটা 0.002 বিটি হবে। ঠিক আছে, বিটা আমরা এখানে জানি যে উইথ অফ দ্য স্ল্যাব, আর ডিটা হচ্ছে এখানে থিকনেস অফ দ্য স্ল্যাব। এই হচ্ছে বিটি বা বিটির ফাংশনটা। বিটি বা বিটি, তো অনেকে আমরা দেখেছি উত্তর দিয়েছেন আপনারা কোনটা, শুধু খ দিয়েছেন অনেকে উত্তর, খ কিন্তু হচ্ছে না। তাহলে এখানে এলে এমসিকিউ কিনা বলেন, বিমের জন্য যদি তাপীয় রড ব্যবহার করা হয় কত হবে? 0.05। স্ল্যাবের জন্য যদি বলে যে স্ল্যাবে প্লেন বার যখন বলবে তখন হবে 0.025। স্ল্যাবের ডিফর্ম বললে তখন হবে এটা। তাহলে আমরা এখানে বেশ কিছু এমসিকিউ শিখলাম। আবার ভাইবা যদি আপনার কোশ্চেন করে যে তাপীয় রডটা কি, তাপীয় রডের বাংলা হচ্ছে মানে ইংলিশটা হচ্ছে থার্মাল বার। এটা এক ধরনের বিশেষ রিইনফোর্সমেন্ট, প্রধান যে রড থাকবে এটা আড়াআড়ি ভাবে এটাকে ব্যবহার করা হয়। ওকে, আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাই। এটা আমরা দ্রুত শেষ করে দেব। বিম অথবা গার্ডার নির্মাণের ক্ষেত্রে প্যারালাল এমএস রডের মিনিমাম স্পেসিং রাখা উচিত। বিম অথবা গার্ডার নির্মাণের ক্ষেত্রে প্যারালাল এমএস রডের মিনিমাম স্পেসিং রাখা উচিত, অথবা বিম অথবা গার্ডার নির্মাণের ক্ষেত্রে একাধিক লেয়ার যখন দেওয়া হবে, বিম হইতে পারে বা গার্ডার হইতে পারে, যখন একাধিক লেয়ার, 2 এর অধিক লেয়ার আমরা যখন দিব বা 2 লেয়ার স্থাপন করব, 2 লেয়ারের মাঝে মিনিমাম কত স্পেসিং রাখা উচিত? 2 লেয়ারের মাঝে কত মিনিমাম স্পেসিং রাখা উচিত, আমরা এটা একটু জানতে চাই যে কত মিনিমাম স্পেসিং রাখা উচিত। আমরা দেখতে পাচ্ছি 15 মিলিমিটার, 20 মিলিমিটার, 25 মিলিমিটার ব্যবহৃত এমএস রডের ব্যাসের সমান। ব্যবহৃত এমএস রডের ব্যাসের সমান, এটা আমরা একটু উত্তর চাই। 25 মিলিমিটার, রায়হানকে আমরা দেখতে পাচ্ছি সে 25, আরেকজন বলতেছে সব বলতেছে 12, আরেকজন হচ্ছে 25, তারপর হচ্ছে ঘ, অনেকে বলতেছে গ থেকে বলে নেই ঘ। একজন বলছে যে ব্যবহৃত এমএস রডের ব্যাসের সমান, সুজন মিয়া বলতেছে 10, আরেকজন বলতেছে 25। ওকে 25, তারপর বলতেছে গ 25। বাহ, অনেক অ্যান্সার পেয়েছি, হ্যাঁ আমরা একটা প্রশ্ন দিয়ে অনেক অ্যান্সার পেয়েছি। তাহলে আমরা এটা উত্তরটা দেখে নেই, যাদের হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ দিব অবশ্যই, কারণ এখানে 25 মিলিমিটার আমরা জানি 1 ইঞ্চি বা 25 মিলিমিটার এর কম হতে পারবে না। কখন? প্যারালাল এমএস রডের মাঝে মিনিমাম ক্লিয়ার স্পেসিং।
ঠিক আছে, অথবা 1.33 ইন্টু কোর্স এগ্রিগেট থাকবে, ব্যবহৃত বারের ডায়ামিটার থাকবে, এই তিনটির মাঝে বড় মানটা হবে, সেটাই গ্রহণযোগ্য। ঠিক আছে, যদি ডায়ামিটার দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের 25টা। এখানে আমাদের ডায়ামিটারের কথা কোনো বলা নাই, আমাদের এটা উত্তর হবে কত, 25 মিলিমিটার। এই এক্সপ্লেনেশনটা দেখো, শর্ট এক্সপ্লেনেশনটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমাদের সময় প্রায় শেষ, আমরা আর বেশি সময় লেট করতে চাচ্ছি না। আমরা এখানে আরেকটা দিছি, দেখেন যে দুইটি রিভার বা প্লেইং রিইনফোর্সমেন্ট লেয়ারের মধ্যে ন্যূনতম এমন দূরত্ব থাকতে হবে যাতে এগ্রিগেট সহজে গমন করতে পারে। অর্থাৎ দুইটা লেয়ারে যখন আমরা রড দিব তখন ধরেন যে এটা একটা রড, আবার এখানে আরেকটা রড। ঠিক আছে, যেহেতু ন্যূনতম এগ্রিমেন্টের সাইজটা কত হয় আমরা জানি 3/4 ইঞ্চি বা 0.7 ইঞ্চি। ঠিক আছে, কিন্তু বিএনবিসি 2020 অনুযায়ী ন্যূনতম দূরত্ব হবে 25 মিলিমিটার। তাহলে এই 3/4 বা 0.75 ইঞ্চি যদি হয়, তাহলে এখানে এগ্রিগেট গুলো কি করবে, এগ্রিগেট গুলো যেন দুই লেয়ারের মাঝখানে ইজিলি প্রতিস্থাপন করা যায়, মুভ করতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এরপর আসেন আরবি স্ল্যাবের আরসিসি এর তুলনায় খরচ কম, মানে কত পার্সেন্ট খরচ কম? আরবি স্ল্যাবের আরসিসি এর তুলনায় খরচ কম কত পার্সেন্ট? এটা কিন্তু সহজ। আরবি স্ল্যাব মানে কি বলেন তো? আরবি স্ল্যাবের কি হবে, রিফ স্ল্যাব, তাই না? আরবি স্ল্যাব কি হবে, রিফ স্ল্যাব। তো আমরা জানি স্ল্যাব গুলো অনেকগুলো আছে, তাই না? যেমন ধরেন 1 ওয়ে স্ল্যাব আছে আমাদের, তারপর 2 নম্বর ধরেন আমাদের 2 ওয়ে স্ল্যাব আছে, ফ্ল্যাট স্ল্যাব আছে, এটা কিন্তু সব স্ল্যাব। হ্যাঁ, স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব আছে। এরপর আর কি কি স্ল্যাব আছে আমাদের, ক্যান্টিলিভার স্ল্যাব আছে, ক্যান্টিলিভার স্ল্যাব আছে। এরপর যদি আমরা 5 নম্বরে দেই, অফল স্ল্যাব আছে, অফল, WAFFLE, অফল স্ল্যাব। আর একটা আমাদের এই যে আরবি স্ল্যাব, মানে রিফ স্ল্যাব। এই রিফ স্ল্যাবের অপর নাম কি? রিফ স্ল্যাবের কিন্তু আরেকটা নাম আছে, এটা হচ্ছে ফিলার স্ল্যাব, ফিলার স্ল্যাব। তাহলে দেখেন 1 ওয়ে স্ল্যাব, 2 ওয়ে স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব, অফল স্ল্যাব, আরবি স্ল্যাব, আর অনেকগুলো আছে, প্রিকাট স্ল্যাব, বিভিন্ন ধরনের স্ল্যাবের কিন্তু হিসাব নাই, অনেকগুলো আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিয়েছে 40%, আবার অনেকে দিচ্ছে 25%, অনেকে দিচ্ছে এটা কি আমাদের আসছিল। ওকে, হ্যাঁ, আরবি স্ল্যাবের আরসিসি এর তুলনায় খরচ কম কত পার্সেন্ট? আমরা দেই উত্তর দেখি, যাদেরটা সঠিক হয়েছে তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ দিব। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 25% যে বলেছে। সো মাহিদুল ইসলাম বলেছে 25%, তাসমিয়া বলেছে 40%। না, বুঝতে ভুল হচ্ছে, কিন্তু সে বুঝতে ভুলটা আমরা ক্লিয়ার করে দেই। দেখেন, ইট করে দেখেন, আরবি স্ল্যাবে আরসিসি স্ল্যাবের তুলনায় 25% খরচ কম হয়। এটা হচ্ছে আমাদের বিবিএ পরীক্ষা কিন্তু এসেছিল। আর একটা হচ্ছে আরবি স্ল্যাব সম্পূর্ণ ইট ব্যবহার করা হলে, আরবি স্ল্যাবে আমরা জানি যে 50% কিন্তু ওখানে ইট ব্যবহার করা হয়। আরবি স্ল্যাবে সম্পূর্ণ ইট ব্যবহার করা হলে মানে খরচ মোট কাজের 40% সিমেন্ট ও বালি খরচ কম হয়। এটা কিন্তু আলাদা একটা বিষয়। আরবি স্ল্যাবের আরসিসি স্ল্যাবের তুলনায় 25% খরচ কম হয়, এইটাই কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর। ব্যাখ্যায় আসেন, সম্পূর্ণ যখন ইট ব্যবহার করা হবে, তা আরবি স্ল্যাবে সম্পূর্ণ ইট কিন্তু ব্যবহার করা হয় না, 50% ইট ব্যবহার করা হয়। যখন বলছে সম্পূর্ণ % ইট ব্যবহার করা হবে মোট কাজে, তখন 40% খরচ কম। বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? 40% ব্যাখ্যা কিন্তু এখানে নয়, আপনি এটা কিন্তু ভুল হচ্ছে কোথাও। এটা দেখেন, যখন সম্পূর্ণ ইট ব্যবহার করা হবে তখন হচ্ছে 40%, বাট আরবি স্ল্যাব আরসিসি 25% হবে। আর এখানে দেখেন আরবি স্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের 50%, অর্থাৎ এখানে 50% আপনি আরবি স্ল্যাবে ইট ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু 40% না, এটা কিন্তু 25% হবে। সো যারা 40% বলেছেন তাদের বেসিক ক্লিয়ার নাই, তারা গদবাদা মুখস্থ বিদ্যার মতো কিন্তু বলেছেন। তাদেরকে আমি অনেকগুলো ক্লোজ দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, অবশ্যই এটা মূল বইয়ের ব্যাখ্যা অনুযায়ী এটা দেওয়া। ঠিক আছে, ওই তো গদবাদা বই পাইছে, এটা মূল বইয়ের ব্যাখ্যা অনুযায়ী এটা দেওয়া। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 25% হবে।
তাহলে আপনারা সবাই দিলেন 40%, শুধুমাত্র মাইদুল দিল 25%। অবশ্যই তার এটা বেসিকটা ক্লিয়ার আছে। নেক্সট আমরা 5টা দেখাবো, আর বেশি দেখাবো না। ইউএসডি পদ্ধতিতে মোমেন্টের লঘুকরণ গুণকের মান কত? ইউএসডি পদ্ধতিতে মোমেন্টের লঘুকরণ গুণকের মান কত? ইউএসডি পদ্ধতিতে মোমেন্টের লঘুকরণ গুণকের মান কত? এই সুজন, তোমাদের কিন্তু কালকে সকালের ক্লাসটা কিন্তু হবে না। হ্যাঁ, সকালের ক্লাসটা হবে না, আমাদের যে সকাল 7টায় যে ক্লাস আছে রংপুরে, সেটা কিন্তু হবে না। ইউএসডি পদ্ধতিতে মোমেন্টের লঘুকরণ গুণকের মান কত? এগুলো এক একটা এক জায়গায় ইউজ করা হয়। আমরা এটার উত্তরটা চাচ্ছি যে কত হবে। আচ্ছা, রায়ান মিয়া বলেছে আমাদের 0.9 বলেছে। রায়ান বলেছে আমাদের 0.9। ওকে, এটা বিশাল কনফিউশন আজকে উত্তরটা পেলাম, এবং এক ভাই এই প্রশ্ন নিয়ে আমাকে বকা দিয়েছিল, তুমি তাকে এটা দেখাইও, মেইন বই এটা কিন্তু আছে। সো এটা একটা ইজি বিষয় যে ইউএসডি পদ্ধতিতে মোমেন্ট, ইউএসডি পদ্ধতিতে আমরা যখন বিম কলামগুলো ডিজাইন করতে যাই, তখন আমরা একটা লঘুকরণ যে ফ্যাক্টর থাকে এটা কত দিয়ে গুণ করি। যারা বইয়ের সাথে সম্পর্ক আছে তারা অবশ্যই জানে যে এটা 0.9। তারা কি জানে যে এটা 0.9, এটা সঠিক উত্তর। এখন আসে এসিআই কোড অনুযায়ী শক্তি লঘুকরণ গুণকের ইউএসডি পদ্ধতিতে মোমেন্টের ক্ষেত্রে যখনই বলবে আমাদের মোমেন্ট ইউএসডি মেথড হইতে হবে, ইউএসডি মেথড হইতে হবে, এসিআই কোড অনুযায়ী ইউএসডি মেথড, তখন কত হবে? 0.90। ডায়াগোনাল টেনশন, কি টেনশন? ডায়াগোনাল টেনশন, শিয়ার এবং অ্যাঙ্করেজের ক্ষেত্রে লঘুকরণ গুণক হবে 0.85। ভালো করে দেখেন, ডায়াগোনাল টেনশন, শিয়ার এবং শিয়ার মানে কি? স্ট্রেস, এবং অ্যাঙ্করেজ এর ক্ষেত্রে লঘুকরণ গুণক হবে 0.85। এরপর আবার দেখেন স্পাইরাল রিইনফোর্সমেন্ট কলামের ক্ষেত্রে লঘুকরণ গুণক হচ্ছে 0.75। প্রতিটা এক একটা এমসিকিউ। টাইট কলামের ক্ষেত্রে লঘুকরণ গুণক হলো 0.70। প্রতিটা এক একটা এমসিকিউ কিনা বলেন? তাহলে আপনি তো শুধু মোমেন্টটা জানা রাখছেন যে মোমেন্ট, ঠিক আছে? তাহলে এই মোমেন্ট না, এখানে প্রত্যেকটা আপনার জানতে হবে। ডায়াগোনাল শিয়ার হলো 0.85, স্পাইরাল হলো 0.75, টাইট হলো 0.70। ঠিক আছে? এটাকে বলা হয় স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর অর্থাৎ শক্তি লঘুকরণ গুণক আর কি এটা। ওকে, নেক্সট। ওকে, এটা তো আরো কনফিউশন। এটা উত্তর আপনারা বলেন, আমি চুপচাপ। প্রশ্ন বলেন, উত্তর বলেন, আমি একবারেই সাইলেন্ট। এটার উত্তর আমি বলবো না, এটা আপনারা বলেন দেখি। বারো নম্বরের উত্তরটা কমেন্ট করেন দ্রুত। আমরা দেখতে পাচ্ছি একজন বলছে। 12 নম্বরের উত্তরটা কমেন্ট করেন। আমরা শেষের দিকে চলে আসছি। সোহাগ, এটা কি ব্যাখ্যা জানো? মাইদুল, 2.25 কেন হইলো, এটা ব্যাখ্যা জানো? আগে আমাকে এখনই উত্তর দেন, আমি এক্সপ্লেনেশন দেখাবো না। 2.25 কেন হইলো, এটার ব্যাখ্যা জানা আছে কিনা এটা একটু কমেন্ট করবেন। 2.25 যে হইলো, এটার ব্যাখ্যা জানা আছে কিনা। যারা এখনো শেয়ার করে দেয়, এই যে যারা এখনো শেয়ার করে দেয়, বিথি, তারপর হচ্ছে রিমঝিম, আলবি নাই, আলবি ঘুমাই গেছে কিন্তু, তারপর হচ্ছে আবু আদম, মুস্তাকিম, তাসনিয়া, তারপর হচ্ছে সিনথিয়া আপু, মাইদুল, হৃদয়, সোহাগ, যারা হ্যাঁ ব্যাখ্যা জানতে হবে। এটা তো আমরা হয়তো কোথাও পেয়েছি, পড়ে ফেলেছি, কিন্তু এটা কেন আসলো, কিভাবে আসলো, যদি এটা ঘুরে আসে তখন কি হবে। ওকে, আমরা ব্যাখ্যা চলে যাই, সবাই আমরা না নেই। আপনাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। 2.25 আপনারা কিন্তু সঠিক উত্তরই দিয়েছে। যারা ব্যাখ্যা জানা নাই, মুখস্থ বিদ্যা, রাইট। এটাই তো আমরা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। দেখেন, কংক্রিটের ক্ষেত্রে ভালো করে বোঝেন, কংক্রিটের ক্ষেত্রে নিরাপদ সহ, এটা একটা হচ্ছে নিরাপদ সহ বিচ্ছিন্ন লোড
বিশূন্য লোড এবং হচ্ছে ওয়ার্কিং লোডের অনুপাত, এটা যখন তিনটা একসাথে কাজ করতেছে অর্থাৎ দুইটা বিশূন্য লোড এবং ওয়ার্কিং লোড, কথা মনে রাখবেন, বিশূন্য লোড এবং ওয়ার্কিং লোড দুইটা কিন্তু একসাথে কাজ করতে তখন হচ্ছে 2.25। এখন ডিরেক্ট আসলো স্টিলের ক্ষেত্রে নিরাপদ সহগের মান কিন্তু 0.25। কত ক্ষেত্রে? স্টিলের ক্ষেত্রে। এখন শুধুমাত্র বললো শুধুমাত্র কংক্রিট কিছু আছে এখানে, ওয়ার্কিং বিশূন্য মানে ওয়ার্কিং বিশূন্য কিছু আছে নাই, শুধুমাত্র কংক্রিট যদি বলে তখন হবে 2.23। এখন এইখানে এত কিছু না বইলা যদি শুধুমাত্র বলতো যে কংক্রিটের নিরাপদ সহগের মান কত, কি বলেন, কংক্রিটের নিরাপদ সহগের মানটা কত, তখন কত হইতো 2.23 হইতো। এখানে দুইটা একসাথে আছে, বিশূন্য লোড এবং ওয়ার্কিং লোডের অনুপাত কত ধরা হয়, তখন 2.25 আমরা রেজাল্ট করেছি। ইলাস্টিক রেঞ্জের আওতায় কংক্রিটের বিকৃতি যেটা আছে যে 0.0005 হয়ে থাকে। আর একটা দেখেন উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিটের ক্ষেত্রে F'(C) এর মান 850 কেজি বা সেন্টিমিটার স্কয়ার বা 12,000 psi। এটা আমরা জানা রাখতে হবে, কংক্রিটের ক্ষেত্রে F'(C) এর যে মানটা এটা 12,000 psi। আর একটা আছে কংক্রিটের ক্ষেত্রে বিকৃতির সর্বোচ্চ মাত্রা কত, এটা একটা এমসিকিউ। কংক্রিটের ক্ষেত্রে বিকৃতির সর্বোচ্চ মাত্রা কত, কংক্রিটের ক্ষেত্রে আমরা যে পীড়ন বিকৃতি করি সেগুলো দেখবেন, কংক্রিটের ক্ষেত্রে বিকৃতির সর্বোচ্চ মাত্রা কত, 0.0025। তো এইখান থেকে আমরা এটা ব্যাখ্যা পাচ্ছি, যেটা সুন্দর একটা ব্যাখ্যা আমাদের এখানে সাজানো আছে। এই জন্য তো আমরা বলেছি আমাদের এটা ক্লাস পিডিএফ পাবে সকলে, আমরা বারবার এটা বলতে চাই না। আমাদের কোর্স ডিটেলস এর জন্য একটা লিংক দেওয়া হচ্ছে, আমি যেহেতু লাইভে আছি কোর্স ডিটেল লিংক দেওয়া হচ্ছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এমসিকিউ ব্যাচের জন্য, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা ক্লাস শেষে একটা ভিডিও নিয়ে শেয়ার করব, বারবার শেয়ার করা হয়েছে কিন্তু আমি এটা পিন করে দিতে পারি নাই, পিন করে আমরা দিতে পারি নাই। ওকে নেক্সট 13 নম্বর, 15টা পর্যন্ত দেখাবো না। এইটা দেখেন ইডিতে আসছিল, এইটা কিন্তু কি ইডিতে আসছিল, দ্রুত কমেন্ট করেন। একটি স্কুলের বারান্দার প্রস্থ 1.8 মিটার, স্ল্যাবটির ন্যূনতম পুরুত্ব কত, স্ল্যাবটির ন্যূনতম পুরুত্ব কত? হ্যাঁ পেইড ক্লাসে সব পাবে আর কি। হ্যাঁ হ্যাঁ শেয়ার করছে, ওকে ধন্যবাদ। ওকে, এখন একটি স্কুলের বারান্দার প্রস্থ হচ্ছে 1.8 মিটার, স্ল্যাবটির ন্যূনতম পুরুত্ব কত, স্ল্যাবটির কি ন্যূনতম পুরুত্ব কত? অর্থাৎ এখানে আমাদের স্ল্যাবটার থিকনেসটা বের করতে হবে এবং এটা বলেছে আপনার স্কুলের বারান্দার কথা বলছে, কিসের বারান্দা, স্কুলের বারান্দা। তো আমরা এটা অ্যানসারটা জানতে চাই। রায়হান বলেছে 9, সো রায়হান, আমরা এখানে রায়হানের নাম দিলাম, রায়হান বলতেছে 9 সেন্টিমিটার। তারপরে হচ্ছে তাসনিয়া বলেছে 9 সেন্টিমিটার। 8.87, তুমি তো আমার মতো প্রথম ভুল করছো, 8.87 আপাতত নাই, মানে 8.87 মানে হচ্ছে 9। বিথিপিও বলেছে 9। ওকে আমরা সবাই ধরে নিচ্ছি, 9। মাইনুল ইসলামও বলতেছে 9, ওকে ডান। তারপরে সিনথিয়া আপু বলতেছে 9, সবাই 9 বলতেছে। কি কারণ? কারণ হচ্ছে আমাদের সময় কম, প্রথমে যা আছে তাই উত্তর, এরকম বিষয়টা। হাতে খুবই সময় কম আর সময় নাই, প্রথমে 9 পেয়েছি, 9কে ক বৃত্ত ভরাট করে আসছে, এরকম বিষয়টা কিন্তু নয়। এই বিষয়টাও আপনাকে ক্লিয়ার হইতে হবে। এবং দেখেন একটি স্কুলের বারান্দার প্রস্থ 1.8 মিটার, স্ল্যাবটির ন্যূনতম পুরুত্ব কত? তাহলে আমরা যে ব্যাখ্যা চলে যাই, দেখেন তো আমরা ব্যাখ্যাটা কিভাবে করছি। 9 সেন্টিমিটার বলতেছে সবাই, আদৌ কি এটা 9 হবে? দেখেন 1.8 মিটার, 1.8 মিটার, তাহলে মিটারকে আমরা কি করছি 180 সেন্টিমিটার। আমরা আপনাকে দেখাই এসিআই কোড অনুযায়ী, ঠিক আছে? তাহলে এসিআই কোড অনুযায়ী ক্যান্টিলিভার স্ল্যাব, এসিআই কোড অনুযায়ী ক্যান্টিলিভার স্ল্যাবের থিকনেস কত হবে? L/12, ঠিক আছে? তাহলে L মানে কত, 180 ভাগ হইলে কত, কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। এটা হচ্ছে এসিআই কোড অনুযায়ী। এটা কি কোড অনুযায়ী? এসিআই কোড অনুযায়ী। এরপরে দেখেন আপনি, কেন আমি ক্যান্টিলিভার স্ল্যাব ধরলাম? এটা সাধারণভাবে স্থাপিত স্ল্যাব ধরলে কি সমস্যা, বা ক্যান্টিলিভার স্ল্যাবই বা কেন ধরলাম? কারণ এটা স্কুলের বারান্দা এগুলো হচ্ছে ক্যান্টিলিভার টাইপের হয়ে থাকে। স্কুলের বারান্দা কি হবে? ক্যান্টিলিভার টাইপের হবে। এখন দেখেন এসিআই কোড অনুযায়ী ক্যান্টিলিভার স্ল্যাবের থিকনেস কত মনে রাখতে হবে?
এসিআই কোড অনুযায়ী ক্যান্টিলিভার স্ল্যাবের থিকনেস হচ্ছে L/12 হবে। তাহলে 180/12 তাহলে কত হইলো 15 সেন্টিমিটার। এরপরে আসে বিএনবিসি কোড অনুযায়ী ক্যান্টিলিভার স্ল্যাবের থিকনেস L/10। বিএনবিসি কোড অনুযায়ী ক্যান্টিলিভার স্ল্যাবের থিকনেস কত হবে L/10 হবে। এবং আমরা কিন্তু এটা সাধারণভাবে স্থাপিত বিম দিয়েও কিন্তু করতে পারতাম। ওকে ডান। তাহলে এটা 180/20 এই 20 কেন 180/10 এটা কিন্তু এখানে একটু কারেকশন হবে। এটা হচ্ছে আমার আলাদা করে কথা আছে 180/10 তার মানে হচ্ছে এটা 18 ঠিক আছে এখানে 180/10 তার মানে হচ্ছে এটা কিন্তু 18। এখন দেখেন আমরা এসিআই কোড অনুযায়ী পাইলাম হচ্ছে 15 আর বিএনবিসি কোড অনুযায়ী পাইলাম হচ্ছে আমরা 18 এবং দুইটাই ক্যান্টিলিভার স্ল্যাব আমরা ধরছি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে মনে রাখবেন বিএনবিসি এবং এসিআই কোড বিএনবিসি একটা এবং এসিআই একটা এই দুটোর মধ্যে এসিআইটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাহলে এসিআই এর মান কত 15 তাহলে এটা উত্তর হবে কত 15 সেন্টিমিটার। আমরা এখানে 15 সেন্টিমিটার একজনকেও পাই নাই। তাহলে আমি আপনাকে এসিআই কোড বিএনবিসি কোড দিয়ে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিলাম ঠিক আছে। এখন আমরা এটা বিএনবিসি কোড অনুযায়ী সাধারণভাবে স্থাপিত বিম তাহলে আমরা একটু পরেরটায় যাই। সাধারণভাবে স্থাপিত বিমের জন্য আমাদের যেটা স্ল্যাবটা দরকার বা আপনি যে মনে করতেছেন যে শুধু ওইটা শেষ না এখানে কতগুলো এমসিকিউ দেখেন তো প্রতিটা একটা এমসিকিউ। যে এসিআই কোড অনুযায়ী যদি সাধারণভাবে স্থাপিত স্ল্যাব হয় L/25 আংশিক যদি হয় কিসের ক্ষেত্রে এসিআই কোড অনুযায়ী একমুখী স্ল্যাব কয়মুখী স্ল্যাব ওয়ান ওয়ে স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব আবার এটাও কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব আংশিক হইলে কত L/30 সম্পূর্ণ বিচ্ছিন্ন হইলে কত L/35 ক্যান্টিলিভার স্ল্যাব হইলে কত L/12। আবার বিএনবিসি অনুযায়ী দেখেন সাধারণভাবে স্থাপিত L/20 আংশিক L/24 সম্পূর্ণ L/28 আর ক্যান্টিলিভার হলে L/10। তাহলে ওইখানে আমাদের কি ছিল ক্যান্টিলিভারের মান আসছিল 15 আর এখানে আমাদের ছিল মান আসছিল 18। তো আমাদের গ্রহণযোগ্য স্বীকৃত হচ্ছে এসিআই। ঠিক আছে প্রতিটা মনে রাখতে হবে এবং এগুলো আমাদের আস্তে আস্তে কিন্তু লাগবে ঠিক আছে। আমরা হচ্ছে 14 নম্বর এসিআই কোড অনুযায়ী বিমের সাপোর্ট থেকে ওয়েব রিইনফোর্সমেন্টের প্রয়োজনীয় দৈর্ঘ্য নির্ণয় সূত্র কোনটা দ্রুত কমেন্ট করে পারলে। এসিআই কোড অনুযায়ী বিমের সাপোর্ট থেকে ঠিক আছে বিমের সাপোর্ট থেকে ওয়েব রিইনফোর্সমেন্ট মানে কি ওয়েব রিইনফোর্সমেন্টটা মানে হচ্ছে কিন্তু স্টিরাপ। ওয়েব রিইনফোর্সমেন্টটাকে কি বলা হয় স্টিরাপ বলা হয়। অর্থাৎ বিমের সাপোর্ট থেকে ওয়েব রিইনফোর্সমেন্টের প্রয়োজনীয় দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি আমরা কিন্তু জানি যে এটা এ সমান d/2 দূরত্ব বসে তাই না সাপোর্ট থেকে এটা d/d দূরত্ব বসে কিন্তু এটা নির্ণয়ের জন্য আমাদের যে সূত্র দরকার সেই সূত্রটা এখানে কি হবে ওয়েব বিমের সাপোর্ট থেকে ওয়েব নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি দ্রুত মাথা থাকবে না ভাই। হ্যাঁ a+2d আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অ্যানসার দিচ্ছেন a+2d চিনতে বলছে খ হ্যাঁ a+2d হ্যাঁ অবশ্যই আরো ডিপলি মাথাকে হচ্ছে এখন আমাদের 5G 4G বা মাথাকে তোমার ডাইরেক্ট 10G বানাইতে হবে কারণ 5 কে 2 দিয়ে গুণ করলে ডাইরেক্ট কিন্তু 10 হয়ে যায় বুঝছো অন্য কোনো কিছু দিয়ে গুণ করা যাবে না ডাইরেক্ট 10G বানাই ফেলতে হবে। হৃদয় খান a+2 আপনারা সময় নিব না ভাই সময় অনেক হয়ে গেছে। ওকে a+2d যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরটা 100% কিন্তু সঠিক আছে যে আপনি a+2d দিয়েছেন এটা কিন্তু সঠিক উত্তর ঠিক আছে। এখন দেখেন লাইভে কিন্তু অনেকে নাই আমি একটু বলি লাইভে কিন্তু অনেকে নাই তারা কি করবে এই ক্লাসটা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নেবে ঠিক আছে। সো আপনারা আমাকে একটা হেল্প করবেন কালকে আমি মাগরিবের পরে একটা পোস্ট দিব যে আমাদের এমসিকিউ অ্যানালাইসিস বেসের ফ্রি ক্লাস কেমন লিখেছে ফ্রি ক্লাসও যা ফাইনাল ক্লাসও তা কোনো কথার হেল্পে দেয় ইনশাআল্লাহ ফ্রি ক্লাস যেরকম ফাইনাল ক্লাসও ওইরকম এসে আরো সুন্দর সুন্দর আমরা কাজ করতেছি মানে আমরা ডিপলি ভিতর থেকে। সো কালকে মাগরিবের পরে একটা পোস্ট দিব যারা যারা ক্লাসে ছিলেন নিজস্ব মতামতটা জানাবেন আমরা বলতেছি না ভালো কমেন্ট করিও তোমার খারাপ কমেন্ট করতে মন চাইলে তুমি করতে পারবা কিন্তু যারা ক্লাসে ছিলেন অবশ্যই কমেন্টটা করবেন। ওকে তাহলে এটা ব্যাখ্যায় আমরা আসি এসিআই কোড অনুযায়ী বিমের সাপোর্ট থেকে ওয়েব রিইনফোর্সমেন্টের প্রয়োজনীয় সূত্র নির্ণয় হচ্ছে a+2d। আবার দেখেন ওয়েব রিইনফোর্সমেন্ট ও স্টিরাপ কিন্তু একই এটা আমরা সবাই জানি। এবার দেখেন সাধারণত 6 মিলিমিটার থেকে 12 মিলিমিটার ব্যাসের রড
স্টিরাপ হিসাবে আমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে, 6 মিলিমিটার থেকে, তাহলে স্টিরাপের রড কতটুকু ব্যবহার করা হয়? 6 মিলিমিটার থেকে 12 মিলিমিটার রডগুলো সাধারণত স্টিরাপ বা ওয়েব রিইনফোর্সমেন্ট হিসাবে, যেটাকে আমরা চুরি বলি, সেটা ব্যবহার করা হয়। তবে 10 মিলিমিটার ব্যাসের রড স্টিরাপ হিসেবে বেশি ব্যবহৃত হয়। এখন দেখেন আর একটা আমরা দিলাম, 10 মিলিমিটারটা দেখবেন, আবার 8 মিলিমিটার আছে না, এই 8 মিলিমিটারটাও কিন্তু ব্যবহার করা, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কোনটা দেয় দেখ। ঠিক আছে, টেনসাইল শক্তি বৃদ্ধির জন্য স্টিরাপের প্রান্তদ্বয়ে হুক ব্যবহার করা হয়। এখানে আর একটা বিষয় আমাদের থাকলো, যে টেনসাইল শক্তি বৃদ্ধির জন্য স্টিরাপের প্রান্তদ্বয়ে কি ব্যবহার করা হয়? তাহলে আমরা একটা জানতে পারলাম, হুক ব্যবহার করা হয়। আবার দেখেন এসিআই কোড অনুযায়ী স্টিরাপের সর্বোচ্চ ব্যবধান, মানে কতটুকু পরপর আমরা স্টিরাপ গুলা দিব, কতটুকু পরপর, এটা তো আমরা শিখলাম, যে একটা সূত্র শিখলাম, যে সাপোর্ট থেকে নির্ণয়ের একটা সূত্র a+2d, এখন কতটুকু দূরত্ব দেওয়া হয়, স্পেসিংটা কত হবে। ঠিক আছে, সেই স্প্রেডিং আমি আগেই দিয়েছিলাম, এর সময় সমান d ভাগ 2, এর সময় সমান d ভাগ 2। ক্লিয়ার সবাই? এই লিসাপু আছে? হ্যাঁ আছে, দেখা যায় অনেকক্ষণ পর, মাঝখানে মনে হয় একটু খাওয়া দাওয়ার ব্রেক ছিল। জব স্টাডি a+2d। ওকে, নেক্সট লাস্ট ওয়ান, আর মনে হয় না থাকারই কথা। ঠিক আছে, ওকে, এটা ইডিতে আসছে, তার মানে এটা তো সবাই পারবেন। উত্তর কোথায় ফেলেন? যেহেতু এটা ইডিতে আসছে, ইডি সলিউশন তো আপনারা পাইছেন। ইডি সলিউশন পেয়েছেন মানে কি, অ্যান্সারও জানেন, কিন্তু মুখস্থ বিদ্যা, ভিতরেরটা হয়তো জানেন না। এক প্রান্ত আবদ্ধ, কি হবে? এক প্রান্ত আবদ্ধ, অন্য প্রান্ত মুক্ত। এই দেখেন, এক প্রান্ত আবদ্ধ, অন্য প্রান্ত মুক্ত। কলামের সমতুল্য দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যটা আবার দেওয়া আছে, দেখছেন? দৈর্ঘ্যটা আবার দেওয়া আছে, মিটার হলে প্রকৃত দৈর্ঘ্য কত? ডেঞ্জারাস। এটা উত্তর 3 মিটার 3 মিটার 3 মিটার। তাহলে আগামীকাল মাগরিবের পরে 6:30টার দিকে আমাদের এই অ্যানালাইসিস ব্যাচ নিয়ে আমি একটা পোস্ট করব। অবশ্যই আপনাদের নিজস্ব মতামতটা ওখানে একটু জানাবেন। আর আমাদের এটা কিন্তু ভর্তি 6 তারিখের মধ্যে ভর্তি হইলে আমরা কিন্তু আবার রিপিট করে দেই। 6 তারিখের মধ্যে ভর্তি হইলে কিন্তু 1K, 7 তারিখের ভর্তি হইলে কিন্তু 1.3K। কি কি ফ্যাসিলিটিস থাকতেছে? 26টা ক্লাস, 26টা প্লাস ক্লাস, এবং 21 এক্সাম, পিডিএফ, বাংলা পিডিএফ, ইংলিশ পিডিএফ, ক্লাস পিডিএফ, রেকর্ড, অল এভরিথিং কিন্তু থাকতেছে। এবং এটা কিন্তু আমরা অনেক সময় দিয়ে কিন্তু এই কাজটা করতেছি ইনশাআল্লাহ। তো এটা উত্তর আমরা দেখতে পাচ্ছি 3 মিটার 3 মিটার। ব্যাখ্যা এটা পারেন কিনা আমি জানি না, এটা ব্যাখ্যা পারেন কিনা আমি কিন্তু জানি না, যে এটার ব্যাখ্যাটা কি হবে। আমরা ব্যাখ্যায় চলে আসি। উত্তর 3 মিটার সঠিক আছে, আপনাদের উত্তরটা কি 3 মিটার সঠিক আছে। আমরা 3 মিটার সঠিক উত্তর এখানে আমরা ধরে নিচ্ছি। ব্যাখ্যাটা একটু খেয়াল করেন সবাই, ব্যাখ্যাটা আমাদের কি আছে সেটা একটু দেখেন। হ্যাঁ, এই প্রশ্নটা হুবহু মূল বই থেকে তুলে দিয়েছে, যে উভয় প্রান্ত পিনযুক্ত বা হিঞ্জ, উভয় প্রান্ত পিনযুক্ত বা হিঞ্জ হলে কার্যকরী দৈর্ঘ্য কি হবে? শুধুমাত্র হবে এইচ, বা এইচও বলা যায়, এটাকে এলও বলা যায়। আবার উভয় প্রান্ত আবদ্ধ, একটা উভয় প্রান্ত হিঞ্জ, তাহলে এল। আবার উভয় প্রান্ত যখন আবদ্ধ হবে তখন হবে এল ভাগ 2 অথবা 0.5। ওই 0.5 মানে হচ্ছে হাফ। 0.5 মানে কি? হাফ এইচ। হাফ মানে হচ্ছে এখানে 0.5 এইচ। আবার একই কথা এল ভাগ 2, একই কথা হাফ এল, একই কথা 0.5 এল। সো সেম, এক প্রান্ত আবদ্ধ, এক প্রান্ত মুক্ত, অর্থাৎ এক প্রান্ত কি আবদ্ধ, অন্য প্রান্ত মুক্ত হলে এটা হলে এই সময় সমান হচ্ছে 2h বা হচ্ছে 2l। আবার এক প্রান্ত আবদ্ধ, এক প্রান্ত পিনযুক্ত 0.007h। এখন আসেন, সমতুল্য বা সমর্থিত বা কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল। এই প্রশ্নের মধ্যে বলছে এক প্রান্ত আবদ্ধ, অন্য প্রান্ত মুক্ত, কোনটা হবে? এইটা, যে এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত হইলে হবে আমাদের 2l বা 2s। তাহলে আমাদের প্রকৃত বা অসমর্থিত মুক্ত দৈর্ঘ্য কত হবে? এল সমান সমান, এল সমান সমান হচ্ছে 2l। এল এর মান প্রকৃত যেটা দেওয়া আছে, দেখেন সমতুল্য দৈর্ঘ্যটা দেওয়া আছে 6, তাহলে আমাদের এখানে দেখেন যে সমতুল্য দৈর্ঘ্যটা আমরা এল ধরছি, এল এর মান দেওয়া আছে 6, আর চাইছে কিন্তু এইটা কি চাইছে? প্রকৃত দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে কিন্তু 6 পাইছি। আর সময় দেওয়া যাচ্ছে না, আজকে এই পর্যন্তই। এখন আমরা হচ্ছে কুইজ টেস্টে চলে যাব।
ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ। এখন আমাদের আজকে যে গিফট দেওয়ার কথা আছে, আমরা সেই গিফটে চলে যাব। এই বিথি এটা বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে প্রতিটা মনে রাখতে হবে কিনা, প্রত্যেকটা মনে রাখতে হবে, প্রত্যেকটা মনে রাখতে হবে, প্রতিটা মনে রাখতে হবে, দেন এটা করতে পারবেন। যাদের এটা মনে থাকবে না তাদের পক্ষে এটা অ্যান্সার বের করা ইম্পসিবল হয়ে দাঁড়াবে। প্রতিটা মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, এই জন্য আমরা বলবো যে এই পদক্ষেপটা সবসময় সবচেয়ে বেশি কঠিন, অর্থাৎ প্রথম পদক্ষেপটা কিন্তু সবসময় বেশি কঠিন, জটিল এবং এটা আপনার কিন্তু হয়ে থাকে। এই পদক্ষেপটাই নেওয়ার সাহস করুন আর আমাদের ডিপার্টমেন্ট এমসিকিউ অ্যানালাইসিস ব্যাচে যুক্ত হয়ে যান। আমরা আপনাদের সঠিক পরামর্শ, গাইডলাইন এবং দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, বাকি পড়াশোনাটা হচ্ছে আপনার কাছে। এজন্য আপনি যদি এই স্টেপটা নিতে পারেন, আপনি চাইলে কিন্তু এই স্টেপটা নিতে পারেন। আমাদের এটা ভর্তি চলতেছে, আপনি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাদের যে আমরা কোর্স ডিটেইলস দিয়েছি আরো দিব, সেখানে যোগাযোগ করে এই নাম্বারে স্ক্রিনশট পাঠাইলে আপনাকে আমাদের পেইড গ্রুপে অ্যাড করে দিবে ইনশাআল্লাহ। এই হচ্ছে, এবার কুইজ টেস্ট করি। রাইট, কুইজ টেস্ট আপনাদের মধ্যে থেকে হবে, বাইরের গুলো তো আর আসার দরকার নাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাইরের গুলো তো আর আসার এখানে দরকার নেই, তাই না? আচ্ছা, আমরা একটা কোশ্চেন করি, দেখেন আমরা যদি এখন একটু বলি পুরস্কার আমাদের দিয়ে দেন কইছে। ওকে, আমরা একটা কোশ্চেন আপনাদের ধরি, দেখেন কোশ্চেন নাম্বার 1, পেন নিতে হবে। আমাদের যে সিওয়ারেজ আছে, হ্যাঁ, সেপটিক ট্যাঙ্কে কোশ্চেন নাম্বার 1, সেপটিক ট্যাঙ্কে সিওয়ারেজের যে অবরোধ কাল এটা কত ঘন্টা ধরা হয়? সেপটিক ট্যাঙ্কে সিওয়ারেজের অবরোধ কাল এটা কত ধরা হয় সেটা একটু জানাবেন। সেপটিক ট্যাঙ্কে সিওয়ারেজের যে অবরোধ কাল এটা কত ধরা হয়? দ্রুত, সেপটিক ট্যাঙ্কে সিওয়ারেজের অবরোধ কাল কত ধরা হয়? এটা আমি কোনো অপশন দিব না। সেপটিক ট্যাঙ্কে সিওয়ারেজের অবরোধ কাল কত ধরা হয়? সেপটিক ট্যাঙ্কে সিওয়ারেজের অবরোধ কাল কত ধরা হয়? দ্রুত কমেন্ট করেন। সেপটিক ট্যাঙ্কে সিওয়ারেজের অবরোধ কাল কত ধরা হয়? এই তো মুক্তাদি তুমি পেয়ে গেছো ভাই 24 আওয়ার্স। মুক্তাদি তুমি হচ্ছে ইনবক্সে অবশ্যই তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। সুজন বলেছে একটু পরে, তাসমিয়া মুস্তাফিজ বলেছে 24। ওকে 24, এই তো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ডিরেক্ট পেয়েছি, আমরা এখানে আর তাদের ইয়া করবো না, যেহেতু আমরা পেয়ে গেছি। আমাদের ফার্স্ট উইনার হচ্ছে, কিন্তু ফার্স্ট উইনার আসতেছে না, কিন্তু এই যে মুক্তাদির হচ্ছে ফার্স্ট উইনার। ওকে, মুক্তাদির হচ্ছে ফার্স্ট উইনার 24 আওয়ার্স। ফার্স্ট উইনার শেষ, এভাবে হয় না, এটা কমেন্ট পিকার দিয়ে নেওয়া যায়, কমেন্ট পিকারের ব্যবস্থা করতে হবে, কমেন্ট পিকারের ব্যবস্থা করতে হবে আমরা লাইভে। ওকে, আমাদের একজন শেষ। মুক্তাদি তুমি হচ্ছে, এটা কেউ মাইন্ড করবেন না, আমার যা আমিও তো উত্তর দিলাম হইলো না। আমরা জাস্ট ফার্স্ট যারটা আমার স্ক্রিনে শো করবে আমরা শুধু তাকেই নিব। পরের কোশ্চেনের জন্য রেডি হয়ে যান, পরের কোশ্চেনের জন্য রেডি হয়ে যান। পরের কোশ্চেন, মাইদুল প্রথম কিভাবে? মাইদুলেরটা তো আমি দেখতে পাই নাই সাজ্জাদ, মাইদুলেরটা তো আমি দেখতে পাই নাই, মানে আমার এখানে আসে নাই। তো দেখি কে আগে করছে সেটা বোঝা যাবে, একটু ওয়েট করি। এই যে দেখছো, মুক্তাদি হচ্ছে প্রথমে করছে, মাইদুলেরটা তো আমার এখানে আসেই নাই। এই দেখো, মুক্তাদির বলা মাত্রই করে ফেলছে। ঠিক আছে, হ্যাঁ মুক্তাদি, ওকে, কিন্তু তোমার তো আমার এখানে আসে নাই, আসতে হবে। ওকে নেক্সট, রেডি। মাটির অ্যাঙ্গেল অফ রিপোজ এর মান কত? অর্থাৎ মাটির অ্যাঙ্গেল অফ রিপোজের মানটা কত ডিগ্রি হয় এটা একটু বলতে হবে। মাটির অ্যাঙ্গেল অফ রিপোজের মানটা কত ডিগ্রি হয়? আমার এখানে প্রথম যে কমেন্টটা শো করবে আমি তাকে উইনার দেবো। আমার এখানে, ওকে নো প্রবলেম, সেটা আমি জানি না, আমার ওইটা ব্যাখ্যা আমরা পরে দিব, আগে এখানে যা আসবে তাই। এইটা না, কিন্তু এইটা হচ্ছে ভিডিও চলতেছে, ভিডিও হয়তো 30 সেকেন্ড পরে আসবে। আমাকে ডাবল দেখা যাচ্ছে, দেখেন না? হ্যাঁ, এই যে সোহেলানাকে আমরা পেয়েছি। এই প্রথমে কে দিছে এটা? সোহেলানা আগে কে দিছে? রায়হান দিছে মেবি, রায়হান। ওকে, এটা উইনার হচ্ছে রায়হান। রায়হান অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন, রায়হান অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। আমরা দুইজনকে পেয়ে গেলাম।
এইটা না, কিন্তু কমেন্ট হচ্ছে এইটা 32 থেকে 42 রায়হানকে আমরা পেয়েছি। আপনারা সবাই জানেন, কিন্তু এখানে হয়তো আপনাদের মিলতেছে না, ঠিক আছে? সো এটা আমরা একটু আপনাদের করবো আর কি, যে যেহেতু এটা মিলতেছে না আমরা সেটা একটু দেখবো আর কি। দেখি রায়হান কত উত্তর দিয়েছিল, এটা উত্তরটা হবে কিন্তু রায়হান কত বলছে 33 থেকে 44 না, তারপর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, রায়হানের উত্তর সঠিক, রায়হানের উত্তর সঠিক হয়েছে। তো আমরা দুইজনকে পাইলাম। ওকে, নেক্সট কোশ্চেন, সহজ সহজ দুই না, রেডি? সাধারণভাবে স্থাপিত সব বিমে ডিফ্লেকশনের অনুমোদনযোগ্য সীমা কত? সাধারণভাবে স্থাপিত সব বিমে ডিফ্লেকশনের অনুমোদনযোগ্য সীমা কত? এটা কিন্তু না, এইটা হচ্ছে মেইন, এটা কিন্তু পরে আসতেছে, 30 সেকেন্ড পরে আসতেছে, 10 সেকেন্ড পরে আসতেছে, এটা বাদ। 3 নম্বর, সাধারণভাবে স্থাপিত সব বিমের ক্ষেত্রে ডিফ্লেকশনের একটা অনুমোদনযোগ্য সীমা আছে, সেই সীমাটা কত? অর্থাৎ স্পেনের কত গুণ ধরা হয়, আরো ক্লিয়ার করে দেই, স্পেনের এটা কত গুণ ধরা হয়? স্পেনের কত গুণ ধরা হয়, এটা আমরা দেখতে পাচ্ছি অনেকে এটা মনে করতে পারতেছে না। সো মনে করতে না পারলে আমরা এটা স্কিপ করে ফেলবো। এল ভাগ 325, আবারও রায়হান উইনার, এল ভাগ শুধু 25 আসছে। আব্দুল্লাহ মাহমুদের মনে হয় 300 দিতে ভুলে গেছে সে, কিন্তু সর্বপ্রথম করছে রায়হান। এগেইন রায়হান উইনার। রায়হান তুমি অবশ্যই মেসেঞ্জারে নক দিবা। হ্যাঁ, এল ভাগ 325, আমি কিন্তু রায়হানেরটা পাইছি, 325 কিন্তু আসে নাই। ইঞ্জিনিয়ার মেহেদি ভাই বলেছে, এখন শুনেন আপনারা মাইন্ড করিয়েন না, এখানে আমি এই কমেন্টে যার প্রথমটা দেখতেছি আমি কিন্তু তাকে বলতেছি, হয়তো আপনি আগে করতেছেন ঠিক আছে, হয়তো আপনার ওইখানে আপনি আগে দেখতেছেন, আমি কিন্তু এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি আমি কিন্তু সেইটাকে এখানে কাউন্ট করতেছি। এরপর আমি একটু পিছনে চলে যাই এবার, তাহলে হয়তো এবার সঠিকটা পাবো। এল ভাগ 325, এল ভাগ 325। ওকে, হ্যাঁ 3 হবে, আমি তো বুঝতে পারছি ওটা তো ইজি বুঝা গেছে যে তুমি ওটা 3 হবে। ওকে, নেক্সট, রেডি হন আমার, এবার আমি আমার লাইফ যেটা সেটা দেখতেছি। তুমি এখনই দিছো মুক্তাদির, রায়হান ভাই বাদ, তাই তো দেখছি রায়হানকে বাদ দিতে হবে, ও এত পারতেছে কেন? ওকে, নেক্সট কোশ্চেন, কংক্রিটে এগ্রিগেট থাকে মোট আয়তনের কত পার্সেন্ট? কংক্রিটে এগ্রিগেট থাকে, উইনের সর্বোচ্চ একবার। ওকে, আচ্ছা, কংক্রিটে এগ্রিগেট থাকে মোট আয়তনের কত পার্সেন্ট? দ্রুত সাজ্জাদ, এটা একটু নোট নিও, কে উইনার হচ্ছে একটু নোট নিও। কংক্রিটে এগ্রিগেট থাকে মোট আয়তনের কত পার্সেন্ট? আমরা কি দিব সেটা কিন্তু বলে দিব, 10%। নো, রং অ্যান্সার। মাইদুল ফার্স্ট হয়েছে, মাইদুলকে নিয়ে নিতে হবে এবার। 75%। সুজনও বলেছে, মাইদুলও বলেছে। সো মাইদুলেরটা এবার আমি আগে দেখতে পাইছি, রায়হান বাদে মাইদুলেরটা কিন্তু আগে আসছে। ওকে মাইদুল, কনগ্রাচুলেশন মাইদুলকে, মাইদুল কিন্তু এবার উইনার হয়েছে। না 60 থেকে 80 গুলো না, 75% হবে, এটা হচ্ছে 75% হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। সো এখানে মাইদুল উইনার। সাজ্জাদ নোট নিও, মাইদুল। আর একটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন, 35% না, নেক্সট কোশ্চেন, সবাই রেডি? যে স্থানে শিওয়ার দিক পরিবর্তন করে সে স্থানে কি ব্যবহৃত হয়? যে স্থানে শিওয়ারটা দিক পরিবর্তন করে ওই জায়গায় আমরা কি ইউজ করি? ভেন্ট পাইপ, ট্রাপ, সয়েল পাইপ নাকি বেন্ড পাইপ? হ্যাঁ 75%। শিওয়ার যেখানে দিক পরিবর্তন করে সেই স্থানে আমরা কি ব্যবহার করি? শিওয়ার যেখানে দিক পরিবর্তন করে, ল্যাপটপ দিয়ে আগে হচ্ছে, আচ্ছা
তারপর আজকে ক্লাসে উপস্থিতি যারা ছিল তাদেরকে তাহলে আমরা ইয়া করবো, আমরা এখানে আরো কয়েকজনকে নেই। সাজ্জাদ তুমি কি নোট নিচ্ছ? আমরা কিন্তু পরে কোশ্চেনের অ্যান্সার এখনো পাই নাই। বেন্ড 5 আবার কিন্তু মাইদুল উইনার হয়েছে। মাইদুলকে কি করবা বলো? মাইদুল কিন্তু বেন্ড অ্যান্সার দিয়েছে, কিন্তু বেন্টের বানান ভুল করছে। সো পরবর্তীতে ঠিক আছে বেন্ড 5 বলেছে আর কি, বেন্ড 5, বেন্ড 5 BENT, বেন্ড হবে, হ্যাঁ BEND হবে। এটাকে কাকে উইনার ধরবো? শিওয়ার, ট্রাফ না, ভেন্ট 5 না, ভেন্ট 5 না, এটা বেন্ড 5 হবে। দিক পরিবর্তন করতেছে মানে কি বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাঁকা হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু মাইদুল উইনার হয়েছে। সাজ্জাদ বলো, মাইদুল তো একবার পাইছে, ওকে কি আর দেওয়া যাবে? ওকে আর দেওয়া যাবে না। বাট এখন দেখেন আমরা এই যে কমেন্টগুলো আসছে এগুলান থেকে আমরা এখন নিব। দেখেন এই যে বেন ট্রেন আসছে না, একটা নতুন সিস্টেমে এখন উইনার ইয়া করবো, ল্যাপটপ দিয়ে দিতেছে এই যে এখান থেকে। দেখেন এমনি তো মুশকিল, নেওয়া তো মুশকিল হয়ে যাবে, তাই না? যে আগে উত্তর দিবে ওটা চলে যাবে। আমরা যদি এটা এখানে ছেড়ে দেই, এটা এইভাবে হবে না, এটা কমেন্ট মানে কমেন্ট পিকার নিলে জিনিসটা একটু সহজ হইতো আর কি। যাই হোক, ক্লাস যারা করছে তাদের আছে, আমরা একটু আরেকটু বলে দিই যে ওরা তো জানে না যে আমরা কি দিব, তাই না? 1 মেগাপ্যাসকেল সমান সমান কত কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটা বলতে হবে। 1 মেগাপ্যাসকেল সমান সমান কত কেজি পার সেন্টিমিটার স্কয়ার। 1 মেগাপ্যাসকেল সমান সমান কত কেজি পার সেন্টিমিটার স্কয়ার। 1 মেগাপ্যাসকেল সমান সমান কত কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আমি এখন লাইভে যাদেরটা দেখতে পারবো তাকে আগে নিব। 1 মেগাপ্যাসকেল সমান সমান কত কেজি পার সেন্টিমিটার স্কয়ারে বলতে হবে। 10.197 স্যার কমেন্ট লেটে যাচ্ছে কেন? তুমি হচ্ছে আইফোন একটা নিয়ে নাও, এই কুইজে অংশগ্রহণ করার জন্য একটা আইফোন নিয়ে তারপর অংশগ্রহণ করো, আইফোন দিয়েই দিলে চলে আসবে। আমি অনেক আগেই বলছি বাট দেখাচ্ছে না। ও আচ্ছা, আমি এখানে ফার্স্ট যেটা দেখেছি সোহাগ উইনার, ওকে। এরপর পরামর্শ আসি, সহজ জিনিস দেয় একটা, কনফিউশন টাইপের প্রশ্ন দেই, কনফিউশন না সহজ দেই। মিটার গেজের মাপ কত? মিটারে বলতে হবে। মিটার গেজের মাপ কত? মিটারে বলতে হবে। পরে কোশ্চেন, মিটার গেজের মাপ কত? মিটারে বলতে হবে দ্রুত। মিটার গেজের মাপ কত? মিটারে বলতে হবে। মিটার, মিটার গেজের মাপ কত? মিটারে বলতে হবে। এটা সাজ্জাদ তুমি কি নোট নিচ্ছ? রিপ্লাই করিও। মিটার গেজের মাপ কত? 1 মিটার। ফারিয়া জাহান মুন্নিকে আমরা পেয়েছি। সাজ্জাদ মুন্নি আপুর নাম লিখে ফেলো। মাইদুল লেট, ফারিয়া জাহান মুন্নি আপু পেয়েছে। মুন্নি আপু অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন, আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আমরা গিফটটা বলে দিচ্ছি 50 টাকা করে আমরা লোড দিয়ে দিব। ওকে, 1 মিটার অবশ্যই 1 মিটার, অনেকে অ্যান্সার করেছে, থ্যাংক ইউ। কিন্তু আমরা হচ্ছে মুন্নি আপুরটা আগে পেয়েছি, এজন্য এক্ষেত্রে মুন্নি আপু উইনার। আমরা আর একটা ধরবো, আর একটা ধরেই কিন্তু শেষ। থ্যাংকস, আমি আই এম উইনার, অবশ্যই সাকসেস হয়েছেন। আর একটা ধরবো, পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত সংশোধনী শুদ্ধি সমান কত? অর্থাৎ সূত্রটা কি হবে? পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত সংযুক্ত শুদ্ধি সমান কত? অর্থাৎ সংযুক্ত মানে বক্রতার যে শুদ্ধিটা আছে সে শুদ্ধি সমান কত বা কি হয় এটা, সেই শুদ্ধির মানটা এখানে জানাইতে হবে। পৃথিবীর বক্রতা জনিত ও আলোর প্রতিসরণ জনিত সংযুক্ত শুদ্ধি সমান আমরা কি লিখতে পারি? সংযুক্ত শুদ্ধি সমান কত, সে মানটা এখানে বলতে হবে দ্রুত। দেখি আমরা কারটা আগে পাচ্ছি। এখনো এটা কিন্তু কোনো উত্তর পাইনি, এখনো এটা কোনো উত্তর পাইনি। 0.067। রায়হান তুমি এর আগে একবার উইনার হইছো, সো এই ক্ষেত্রে তুমি আর উইনার হইতে পারতেছো না, তোমার পরেই যে দিবে সুজন মিয়া। না, সুজন মিয়ার উত্তর ভুল আসছে। 0.0785D না, 0.0785D কিন্তু হবে না। পরের জন যেই কমেন্ট করবে সেই সাজ্জাদ লিখে ফেলবা, সুজনের পরে যে কমেন্ট করবে
ভুল হইলে আবার নেওয়া যাবে না। সুজনের পরে কার কমেন্ট? তাসনিয়া, তাসনিয়ারটা এসেছে, তাসনিয়ারটা লিখে ফেলো। তাসনিয়া উইনার, তাসনিয়া উইনার হয়েছে। হৃদয় তোমার একটু কমেন্ট লেট হয়ে গেছে, তাসনিয়া উইনার, তাই তাসনিয়াকে অভিনন্দন। ওকে, তাসনিয়া অবশ্যই ইনবক্সে নক দিবেন। আমরা আজকে এটা এই পর্যন্ত রাখতেছি। যে কয়জন হয়েছে তারা, যারা আজকে উইনার আমরা ঘোষণা করছি, তারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে, আমার মুকাদ্দেস এলাকার একটি মেসেঞ্জারে আপনার হচ্ছে একটা নাম্বার দিয়ে দিবেন। আমরা সেখানে আপনার যে গিফটটা আছে 50 টাকা পার উইনারকে আমরা হচ্ছে 50 টাকা করে দিব। হ্যাঁ, পার উইনারকে আমরা হচ্ছে 50 টাকা করে দেবো, 50 টাকা মোবাইল রেট দিব জাস্ট, ঠিক আছে? আর বাকি আর মিলাইতে যা লাগবে, আমরা ক্লাসের যে পারফরমেন্স ভালো ছিল যা, তাকে আমরা বাকিটা দিয়ে দেবো আর কি। 10 জনকে আমরা দিব, সমস্যা নেই, ঠিক আছে? উইনার পাইলাম 5 জন, 5 জনে থাক, বাকি যারা ক্লাস করছে তাদেরকে আমরা বাকিগুলো দিব আর কি। যেহেতু আর সময় রাত অনেক হয়ে যাচ্ছে, এটার জন্য আর দেরি করতে যাচ্ছি না। উইনার হয়েছে 5 জন, 5 জনকে আমরা দিব। আর ক্লাস আজকে যারা ক্লাস করছে তাদের পক্ষ থেকে আমরা আবার 5 জনকে দিব। এই হচ্ছে আমাদের 10 জন, এবং প্রতিজনেই কিন্তু 50 টাকা করে পাবে। এটা জাস্ট হচ্ছে কি, যেহেতু আমরা লং টাইম এখানে ক্লাস করছি, সেটা রেসপেক্টে আমাদের এইটা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের পরিচিত বা আপনারা যারা আছেন আমাদের এই এমসিকিউ ব্যাচটা যদি এনরোল হইতে চান, অবশ্যই, ইরা তুমি কোনো উত্তর দাও নাই, অবশ্যই হচ্ছে আমরা ডিটেলস দিয়ে দিচ্ছি, সেখানে এনরোল করে আমাদের এটা দ্রুত 6 তারিখের মধ্যে কিন্তু ভর্তি কনফার্ম করতে হবে। 6 তারিখের মধ্যে কিন্তু ভর্তি কনফার্ম করে পেড গ্রুপে অ্যাড হয়ে যাবেন। তুমি পাও নাই? ওকে, নেক্সট ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।